আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ঢাকাতে সসম্মানে ফিরবেন, তাকে সেলুট জানিয়ে। আওয়ামী লীগের অনেকে বেশ সেলিব্রেট করছে মনে হয় বিষয়টা। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বিজেপি চিন্তা করে পাকিস্তানে কে ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস চিন্তা করে আফগানিস্তানে কে ক্ষমতায় আছে। মানে পাড়াপড়শি বা প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রভাব আসলে পড়ে কিনা বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের আসলেই খুশি হবার কিছু আছে কিনা। ধরেন আপনি একটি পুষ্টিহীন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এখন এরকম যদি একটা শরীরের অবস্থা আপনার, তা তো সকল কিছু আপনাকে প্রভাবিত করবে। একটা মাছি উড়ে গেলে আপনার হাঁচি আসবে, একটা মশা কামড় দিলে আপনার ম্যালেরিয়া হয়ে যাবে। যে ধরেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা বা তাদের ক্ষমতায় রাখা, এর পেছনে ভারতের প্রভাব। এবারও এমনকি জামায়াত বলছে যে বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, এরকম। আওয়ামী লীগ নিজে কিন্তু বলে নাই প্রথমে যে ভারত তাকে ক্ষমতায় এনেছে, কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে দিলে প্রথম লিখে দিয়ে কিন্তু উনি আওয়ামী লীগকে প্রথম ডুবালেন আর কি। এই টাকা পেন্টাগনের টাকা, এটা ইহুদি ফান্ডের টাকা। জামাত ইসলাম আগের সমালোচনাটা করছে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি কে রেখে করছে, বিএনপিও ঠিক ওই উত্তরটা একইভাবে দিচ্ছে। আচ্ছা, তাহলে পরিবর্তনটা কিছু হলো? আমাদের এখানে যা হয় বাগাড়ম্বর, এক ধরনের রেটরিক ভিত্তিক রাজনীতি। এটা রেটরিক ভিত্তিকের মধ্যে বাস্তবতা নাই। মানে এই যে আন্দোলনটা হয়েছে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ কি বলেছে? একই কথা বলে নাই, এটা পেন্টাগনের টাকা। এরা এখন বলছে ওইটা পেন্টাগনের টাকা। হয় পেন্টাগন, নাইলে ভারত, নাইলে পাকিস্তান, 3-4টা দেশ আছে আমাদের। জামাত তো একই কথা বলছে, আগে আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলতো এখন বিএনপির বিরুদ্ধে তাই বলছে। মানে জামাত একই কথা বলছে, আওয়ামী লীগ আগে যা বলতো এখন বিএনপিও তা বলছে। মানে উনি তো সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী ক্ষতি করেছেন। উনি বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছেন, মবকে প্রশ্রয় দিয়েছেন। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়ে যুক্ত হচ্ছেন। শুরু করি একটু যে পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু মুখোপাধ্যায়। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি ভরাডুবি হয়েছে সেখানে, সেরকম খবর আমরা পাচ্ছি। যেই শুভেন্দু যখন মানে আওয়ামী লীগ পতনের পর বলেছিলেন, মানে আপনি সেই একটা বিশ্লেষণ করবেন নিশ্চয়ই যে সেখানকার নির্বাচন সম্পর্কে আপনার ছোট্ট মূল্যায়ন যদি থাকে, কিন্তু মূল যে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে শুভেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ঢাকাতে সসম্মানে ফিরবেন, তাকে সেলুট জানিয়ে গ্রহণ করতে হবে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বলেছিলেন অবৈধ সরকার। এখন তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায়, বিষয়টা আসলে কেমন? আওয়ামী লীগের অনেকে বেশ সেলিব্রেট করছে মনে হয় বিষয়টা। পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়া মানে তো আর ভারতের দায়িত্ব পাওয়া না। ভারতে তো বিজেপি আগে থেকেই দায়িত্বে ছিল। অতএব বিজেপি পশ্চিমবঙ্গে দায়িত্ব পেয়েছে মানে পশ্চিমবঙ্গের শাসনে পরিবর্তন আসবে, পশ্চিমবঙ্গে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে নতুন ধরনের কর্মসূচি কিংবা নতুন ধরনের বিষয়াবলী যুক্ত হবে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তার পশ্চিমবঙ্গে বিজেপি জেতা না জেতার সাথে নির্ভর করে না, বরং উল্টোটা ঘটার সম্ভাবনা বেশি। ওখানে বিজেপি জিতে যাওয়ার ফলে নিশ্চয়ই তিনি নিজের ভেতরে আরো কিছু কথা বলেছেন যে লোকজনকে পুশ ব্যাক করা হবে, বহু মানুষকে ফেরত পাঠাতে হবে। তারপরে অনেক মানুষ অবৈধভাবে পশ্চিমবঙ্গে আছে যারা আসলে বাংলাদেশের নাগরিক, এবং এই ইলেকশনের আগে তো তারা প্রচুর মানুষের এই ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছেন। তারা তো প্রচুর মানুষের ভোট দেওয়ার বিষয়টিকে বাতিল করে দিয়েছেন। এই কাজগুলি তো তারা করেছেন। ফলে যা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের সঙ্গে হয়তো আগের চাইতে আরো বেশি কঠোরতা অবলম্বন করা হবে। যত সহজে আমরা এইখানে ভারত থেকে বিভিন্ন বিষয়ে মানে চলে আসতো সীমান্ত ক্রস করে, বিশেষ করে একটি বিশেষ প্রাণী, যে প্রাণীটা আমরা খাই এবং তারা খায় না, তো সেই বিশেষ প্রাণীর যাতায়াতে হয়তো অসুবিধা দেখা দিতে পারে, এইগুলি শুরু হতে পারে। কিন্তু মানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মানে ওঠা নামা, এটা কিন্তু আসলে পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে থাকলো না থাকলো তার সঙ্গে কিছু আসা যায় না, কেননা ভারতে তো বহুদিন ধরেই বিজেপি ক্ষমতায় আছে। কিন্তু তাহলে মানে আপনি এই যে আওয়ামী লীগের অনেকেই যে বিষয়টাতে আনন্দিত হচ্ছে, এটাকে আপনি কি বলবেন? আমার মনে আছে যে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, রিপাবলিকানরা জয়ী হলো, তখনও তারা একরকম সেলিব্রেট করেছিলেন। আবার যখন বিজেপি সেই প্রথমবার মোদি প্রধানমন্ত্রী হলেন, তখন বিএনপি এটাকে খুব উদযাপন করেছিল। মানে করে তো কিছুই কি লাভ হয় না তাদের? মানে কেন তাহলে তারা এটাকে রাজনৈতিক দেউলিয়াত্বের এটা হচ্ছে একটা প্রকাশ। একটি দল তার নিজের সংগঠনকে পুনর্গঠন করা কিংবা নিজের সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অথবা
রাজনৈতিক ভাবে তার অস্তিত্বকে প্রকাশ করা, সেগুলি না করে কোথায় কে জিতলো আর হারলো সেটা দিয়ে নিজেদের ভাগ্য ঠিক করছে, এটা যে একটা দেউলিয়াত্ব, সেটা হচ্ছে তার প্রকাশ। সেটা বিএনপি আনন্দ করলো না, আওয়ামী লীগ আনন্দ করলো না, জামাত আনন্দ করলো অথবা দুঃখ পেলো, যে এইসব বিষয়ে আনন্দ এবং দুঃখ পায় সেই আসলে নিজের শক্তির উপর আস্থা হারিয়েছে এবং অন্য কারো ছায়ার তলে বসে থেকে ভবিষ্যতে কিছু পরিকল্পনা করছে, এরকম একটা মানে বিষয় আর কি। মানে ওই যে একটা গান ছিল ছোটবেলায় আমাদের, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো আসলে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, ভালো মন্দ নিয়ে চিন্তিত থাকবে পশ্চিমবঙ্গের নাগরিকেরা। সেইখানে আমরা বা আমাদের কোনো লোকজন যদি এটা নিয়ে বেশ খুশি অথবা দুঃখ পায়, তাহলে বুঝতে হবে যে তাদের নিজেদের ত্রুটি আছে। আহ কিন্তু ধরেন আমাদের যে বাস্তবতা, ধরেন গ্রাম বাংলার বাস্তবতা যদি বলি, পাড়াপড়শি কিন্তু বিয়ে ভেঙেও দিতে পারে, যার বিয়ে তার খবর নাই। এই বাস্তবতা আমরা তৈরি করেছি হ্যাঁ, হ্যাঁ। শারমিন, এই বাস্তবতা আমরা তৈরি করেছি। এটা যদি আমরা ঠিক মতো রাজনীতি করতাম এবং আমাদের রাজনৈতিক দলগুলি প্রকৃত অর্থে জনগণকে আস্থায় নিয়ে জনগণের মন জয় করে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে তো এইসব জিনিস চিন্তা করতে হতো না। বিজেপি চিন্তা করে পাকিস্তানে কে ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস চিন্তা করে আফগানিস্তানে কে ক্ষমতায় আছে, মানে বা নেপাল বা ভুটানে কে ক্ষমতায় আছে, চিন্তা করতে হয় তাদের নির্বাচনের সময়। তাহলে আমাদের কেন চিন্তা করতে হবে? হ্যাঁ, কিন্তু আমাদের যে একটা দেউলিয়াত্ব আছে, এটা তো একটা বাস্তবতা। আপনার হ্যাঁ, কাছে এটা কি দেউলিয়াত্বতা এখন মনে আছে। হয় যে পাড়াপড়শি বা প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রভাব আসলে পড়ে কিনা বাংলাদেশের রাজনীতিতে? আওয়ামী লীগের আসলেই খুশি হবার কিছু আছে কিনা, বা কোনো দলের দুঃখ পাবার কিছু আছে কিনা? ধরেন আপনি একটি পুষ্টিহীন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এখন এরকম যদি একটা শরীরের অবস্থা আপনার, তা তো সকল কিছু আপনাকে প্রভাবিত করবে। একটা মাছি উড়ে গেলে আপনার হাঁচি আসবে, একটা মশা কামড় দিলে আপনার ম্যালেরিয়া হয়ে যাবে, কারণ আপনার নিজের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, আপনার কোনো শক্তি নাই, আপনি দুর্বল, আপনি হতদরিদ্র, আপনি পুষ্টিহীন, আপনি শক্তিহীন। তো এই অবস্থা যদি রাজনৈতিক দলগুলির হয়, তাহলেই তো প্রভাবটা বিস্তৃত হয়। না হলে প্রভাব কেন বিস্তৃত হবে, কি কারণে? ভারতীয়রা কি আমাদের ইলেকশনে এসে ভোট দেয়? ভারতীয়রা কি আমাদের বিপদে আপদে আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে? ব্যাপারটা তো সেরকম নয়। আমাদের একটা বাণিজ্য সম্পর্ক আছে, আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গায় থাকেন যাদের আত্মীয়রা একসময় বাংলাদেশে থাকতেন, আবার এইখানেও অনেকে থাকেন যারা একসময় পশ্চিমবঙ্গে থাকতেন। মুর্শিদাবাদ, কলকাতা থেকে প্রচুর মুসলিম মাইগ্রেট করেছেন এখানে, বিহার থেকে, আসাম থেকে মুসলিমরা এসেছেন না। আমাদের মৌলানা ভাসানী কোথাকার লোক, তাই না? উনি তো মাইগ্রেটেড লিডার, উনি তো এই অঞ্চলের নেতাই ছিলেন না, উনি তো আসামের নেতা ছিলেন, তাই না? তো তাহলে আমাদের নজরুল কোথাকার, আমাদের জাতীয় কবি, উনি তো এই অঞ্চলে জন্মান নাই, উনি তো ওই অঞ্চলে জন্মেছেন। তো অতএব আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক আত্মীয়তা, অর্থনৈতিক এবং নানান ধরনের সম্পর্ক আছে, যেটা থাকাই স্বাভাবিক। কেননা কিন্তু এই পুরো অস্বাভাবিক বাংলা যে বেঙ্গল বিষয়টা, ছিল, ডাক্তার কিন্তু আব্দুল এই হাসান, বেঙ্গল থেকে আমরা কি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারি? তাহলে ওরা পারবে কেন আমাদের এখানে? ঘটনাটা এরকম আর কি। আপনি দিয়েছেন বলে হয়েছে, আপনি নিজের ব্যক্তিত্ব, নিজের রাজনীতি, নিজের কিছু রাখতে পারেন নাই, কারণ আপনি দুর্বল, আপনি ক্ষমতাহীন, আপনি আসলে আপনার ব্যক্তিগত ক্ষমতা নাই, সেই তাহলে জন্য এটা এখন করেছে। মানে এখনকার বাস্তবতায় প্রভাব কেমন? কারণ ধরেন অতীতে তো আমরা শুনেছি যে যে ধরেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা বা তাদের ক্ষমতায় রাখা, এর পেছনে ভারতের প্রভাব। এবারও এমনকি জামায়াত বলছে যে বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, এরকম বক্তব্য বলছে। মানে বাংলাদেশের নির্বাচন মানেই ভারতের নামটা উঠে আসেই কোনো না কোনোভাবে। ফলে না, এখন এবারে এখনকার বাস্তবতা আসলে প্রভাব কি? এখন কে কাকে ক্ষমতা এনেছে যদি বলতে হয়, আওয়ামী লীগের বিষয়টা কি ছিল? আওয়ামী লীগ নিজে কিন্তু বলে নাই প্রথমে যে ভারত তাকে ক্ষমতা এনেছে, কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে দিলেন। লিখে দিয়ে কিন্তু উনি আওয়ামী লীগকে প্রথম ডুবালেন আর কি। তারপরে দেখা গেল উনি আসলেন, উনি বসে থাকে আর তার চারপাশে ভৃত্যদের মতো পিছনে সব দাঁড়িয়ে থাকে, সমভাবে বসে তার সাথে কেউ একটা ছবি তোলে না, উনি বসা সবাই দাঁড়ানো, এরকম একটা ছবি আপনার মনে আছে? এইভাবেই ন্যারেটিভটা বিল্ড আপ হয়েছে, এইভাবেই ধীরে ধীরে এমন একটা নতজানু ভঙ্গি তৈরি হয়েছে, যে ভঙ্গিটা যতটা না তার চেয়েও বেশি নতজানু করে ফেলেছে মানুষের পারসেপশনে, মানুষের চিন্তার মধ্যে আছে ব্যাপারটা এরকম যে হ্যাঁ ওনারা বসিয়ে দিয়েছে। ঠিক একইভাবে জামাত এটা বলবেই, কারণ জামাত হেরে গিয়েছে। জামাত যদি এখানে বসতো তাহলে কি এটা তাদের ইচ্ছার বিরুদ্ধে বসেছে এই কথা বলতো? তা কিন্তু বলতো না। অতএব এগুলো হচ্ছে রাজনৈতিক ন্যারেটিভ, এটা এখন জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে জামাতকে এটা প্রমাণ করতে হবে। জামাত ইসলাম যদি এটা প্রমাণ করতে পারে যে না এরকম কেউ বসিয়ে দিয়েছে, তাহলে ওনারা যে এত রাজনীতি করলেন, ওনারা যে আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা বললেন, তাহলে জনগণ সে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ালো না? ব্যাপারটা কি এরকম, নাকি উল্টাটা?
জামাত ইসলামের কথাবার্তায় অনেক অযৌক্তিকতা আছে। আমি ওনাদের প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, ওনারা যদি বিতর্ক আর একটু ভালো করে শিখতে চান আমি বিনা পয়সায় শেখাবো, কিন্তু এইসব কুটতর্ক করার কোনো দরকার নাই। আমি তো এমনিতেও বিতর্ক শিখে কখনো পয়সা নেই নাই, না ভাবছি তাদের কাছ থেকে কিছু হাদিয়া নেওয়া উচিত। কেন তাদের কাছ থেকে নেবেন কেন? কিছু নেওয়া উচিত। এরা ধরেন এরা বেহেশতের টিকিট বেচতে পারে, তারপর চিন্তা করেন বেহেশতের জমি জমা আছে। সাধারণত তো মানে আমাদের মতো মানুষের তার বেহেশতের জমি জমা আছে এটা বলার কোনো তো টাকা নেবেন উপায় কেন? নাই, তাই না? বেহেশতে একটু জায়গা নিতে পারেন বড় জোর। না সেই জন্য যারা বেহেশতের জমি কিনতে পারছে তারা আমাকে 2-4টা টাকা পয়সা বা আমাদের মতো লোকদেরকে দিবে ইহকালে। জি, এরকম একটা কথা একটু মানে আসলে ধরেন বেগম পাড়া যার জমি আছে তাকে কি আপনি ফ্রি দেওয়া উচিত? বেগম পাড়া যার জমি জমা আছে তাকে কি ফ্রি কোনো কিছু দেওয়া উচিত? ওরকম চিন্তা করেন, পাড়াটা কোথায়? বেহেশতে, তাদের পাড়া বেহেশতে, টিকিট বিক্রি করতে পারে। তো এরকমদের কাছ থেকে আমি অল্প কিছু হাতিয়ে নিয়ে আমি তাদেরকে বিতর্ক সম্পর্কে শেখাতে চাই। আমি গ্যারান্টি সহকারে শেখাবো, এসব আবল তাবল কথা আর বলবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই প্রস্তাব তারা আসলে আমলে নেয় কিনা বা হ্যাঁ, আমার মনে হয় এটা শেখা আবেদন উচিত করে কিনা তাদের। নিশ্চয়ই দেখার কারণ বিষয়। এইসব আবল তাবল তর্ক দিলে না, এইসব যুক্তি দিলে মানুষ হাসে মানে অযথা। এইটাই তো সমস্যা, এই আবল তাবল যুক্তি অবশ্য মানুষ হাসলে হয়তো সোয়াব হয়, মানুষ আওয়ামী হাসলে হয়তো লীগকে তাদের ক্ষমতায় এনেছে সোয়াব হয়। মানে ভারত, সেটাও একটা শুনে এসেছি। এখন বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, সেটাও শুনছি। ভারতই ভারত, মানে জামাত সবসময়- যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তারা এটা বলেই যাবে যে আসে সেই ভারত। আচ্ছা, জি, এবার মনে ওনারা হয় মনে করে স্পষ্ট। ভারতের ওনারা মনে করে যে ভারতের হুকুমে এখানে গাছের পাতা নড়ে। ব্যাপারটা এরকম না, আসলে ব্যাপারটা আসলে এরকম নয়, কিন্তু ওনারা সেটা মনে করে কারণ এটাই তাদের রাজনীতি। এইটাই তাদের রাজনীতি ছিল, শুরুর থেকে এইটাই ছিল রাজনীতি। এই রাজনীতি তারা অব্যাহত রাখবে। এখানে যেই ক্ষমতায় বসুক, ওনারা ছাড়া যেই বসুক, তারা বলবে যে এটা অমুকে বসিয়ে দিয়েছে, তমুকে বসিয়ে দিয়েছে, বলতে থাকবে এটা। জি, এখন একটু বিএনপির একজন এমপির কথায় আসি। বিএনপি নেতা এমপি বরকতুল্লাহ বুলু তিনি বলছেন, তিনি জামাতকে ইঙ্গিত করেই বলছেন যে যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের অপব্যাখ্যা করে এবং হাজার হাজার টাকা দিয়ে ভোটের চরিত্র নষ্ট করেছে, মানে স্পষ্টভাবে জামাতকে ইঙ্গিত করে বলছেন যে আগে আপনাদের 10 টাকা চালান ছিল না, এখন 10 কোটি টাকা চালান হয়ে গেছে। এই টাকার উৎস কি, এই প্রশ্ন তিনি করে নিজেই বলছেন এই টাকা আসছে, এই টাকা পেন্টাগনের টাকা, এটা ইহুদি ফান্ডের টাকা। আপনি কি একটু এই বিষয়ে আপনি বলবেন যে মানে সরাসরি পেন্টাগনের টাকা ইহুদি ফান্ডের টাকা হিসাবে তিনি অভিযোগ করছেন? এমন কথা কিন্তু শেখ হাসিনাও বলতেন যে টাকার উৎস কি, টাকা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আপনি কি বলবেন? জামাত ইসলাম আওয়ামী লীগের বিরোধিতা করত এবং জামাত ইসলাম বিএনপির সাথে ছিল। আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য তারা যা বলতো, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, তারা বিএনপি কে আওয়ামী লীগের জায়গায় বসিয়ে ওই একই বিরোধিতা করছে। তাহলে সে একই বিরোধিতা, একই যুক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ যেটা বলতো সেটাই তো বলতে হবে। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, আওয়ামী লীগ যা বলতে এখন তাই জামাত ইসলাম আগের সমালোচনাটা করছে, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি কে রেখে করছে। বিএনপিও ঠিক ওই উত্তরটা একইভাবে দিচ্ছে। আচ্ছা, তাহলে পরিবর্তনটা কিছু হলো? না, তর্কের পরিবর্তন হয় নাই। তর্ক তো আসলে আমাদের দেশে হয় না। আমাদের এখানে কিন্তু যুক্তিশীল প্রতিবাদ বা যুক্তিশীল বিরোধিতা হয় না। যুক্তিশীল বিরোধিতা হলে তো একটা যুক্তি কেউ দেওয়ার পরে ওইটার বিরুদ্ধে দাঁড়াতেই পারতো না, বা অনেক কষ্ট হতো এটার উত্তর দিতে। আমাদের এখানে যা হয় বাগাড়ম্বর, এক ধরনের রেটরিক ভিত্তিক রাজনীতি। কিন্তু তাহলে এই কি আপনার রেটরিক মনে ভিত্তিক হয় বক্তৃতা, এটা রেটরিক ভিত্তিকের মধ্যে বাস্তবতা নাই? মানে পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকা, বা ধরেন শেখ হাসিনা যেটি আচ্ছা, বলছেন আমেরিকার টাকা। এগুলা বলার সময় তারা বলবেন কেন? তারা যদি সত্যি এরকম হয়ে থাকে তারা প্রমাণ দিবে, তারা বলবেন যে এইভাবে এসেছে। প্রমাণ দিলেই বা কি হয়? প্রমাণ দিলে আমরা বুঝবো সত্য কথা। এভাবে মুখে মুখে বললে তো হবে না। ধরেন আপনি চমৎকার একটা শাড়ি এবং চমৎকার একটা জামা পরেছেন, আমি বললাম এটা অমুকের টাকা, এটা বললেই হয়ে গেল? এটা তো আমাকে প্রমাণ করতে হবে যে অমুক দিয়েছে, তাই না? আমি আপনার রুচিবোধের প্রশংসা না করে, বা আমি আপনার যে ডিসিশন আপনার পোশাকের ব্যাপারে সেটার প্রশংসা না করে আমি বললাম যে এটা যত সুন্দরী হোক না কেন এটা তো অমুকের টাকা, ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, তো বললেই হয়ে গেল? এটা তো প্রমাণ করতে হবে। আমাদের দেশে তো আসলে এই সবকিছু কথাগুলো বললেই দেখি হয়ে এই যায়। কথাগুলো আমার ধারণা আপনি জন্ম থেকে শুনে আসছেন। আপনার অল্প বয়স, এই অল্প বয়সে আপনি এটাই শুনে আসছেন একদম। জন্ম থেকে, এইটাই বলে। হ্যাঁ, তো সেইটাই বলছে, কিন্তু আজ পর্যন্ত তো কেউ প্রমাণ দিয়ে বললো না যে হ্যাঁ এইভাবে, হ্যাঁ। তাই না? এই যে আন্দোলনটা হয়েছে, জুলাই আন্দোলন, আওয়ামী লীগ কি বলেছে? একই কথা বলে নাই? এটা পেন্টাগনের টাকা। এরা এখন বলছে ওইটা পেন্টাগনের টাকা, আবার এইটা পেন্টাগনের টাকা। মানে আলটিমেটলি আপনি বলার সময় হয় পেন্টাগন, নাহলে ভারত, নাহলে পাকিস্তান, 3-4টা দেশ আছে আমাদের, ঘুরে ফিরে এর মধ্যে থাকি আর কি মানে আমরা। এখন একসময় আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, তখন স্লোগান ছিল রুশ ভারতের
দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন রুশ পরমাণু চলে আসাতে এখন আর কিন্তু বলবে না রুশ ভারতে, এখন শুধু ভারতের, বুঝছেন? কারণ পরমাণু বিদ্যুৎটা তো রুশ। হ্যাঁ, এখন আর রুশ হবে না। হ্যাঁ, এমনিতে কিন্তু আমরা রুশিয়া টুশিয়া বলি না, স্লোগান দেওয়ার সময় আমরা বলতাম রুশ ভারতে। কেন রুশ? হ্যাঁ, আমাদের এখানে কেউ রুশিয়া বলে বলে না, কিন্তু এই বাংলায় এটাকে কি কারণে যেন রুশ ভারতে, মেলানোর জন্য হয়তো। মানে এটা বললে দিল খুশ হতো আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বললো রুশ তার ভারতে। মানে ডাক্তার হ্যাঁ, আব্দুল আমি কুদ্দুস আগে আমি সারা জীবন জাসদের একটা স্লোগান ছিল, বুঝলেন? আমি শুনতাম তারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? কৃষক শ্রমিক সরবরাহ। বাধা এলে বাঁধবে লড়াই, বুঝছেন? লড়াই এলে জিততে হবে, লড়াই হলে জিততে হবে। তো বাধা এলেই ওনারা লড়াই করবেন, ওনারা লড়াই চান। প্রথমে বলেছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মানে ওনারা লড়াই ছাড়া বাঁচতে পারে না। তো যে লোক লড়াই ছাড়া বাঁচতে পারে না, সে বাধা এলেও লড়বে, না এলেও লড়বে। কিন্তু ওরাই স্লোগানটা দিত যে লড়াই করে মানে শান্তি বাঁচতে চায় চাই। না, লড়াই চায় তারা, এটা হ্যাঁ, লড়াই স্লোগানটা চাই, লড়াই সামরাইজ করে করতে ওনারা হবে। বাঁচবে, বুঝছেন? এগুলো তখন আমরা ছোটবেলায় ভাবতাম আরে কি দারুণ স্লোগান, এগুলা খুব অযৌক্তিক স্লোগান, বুঝলেন? লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আবার বলে বাধা এলে বাঁধবে লড়াই। তো বাধা না দিলে আপনি লড়াই করবেন কেন? কিন্তু না, বেঁচে থাকলেই লড়াই করবো। আপনি বুঝতে পারছেন কত প্যারাডক্সিক্যাল? জি। তার মানে 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 প্যারাডক্সিক্যাল জাসদ। একটা লেখক নাকি একটা একটা বই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ। আচ্ছা ওইরকম আমার কাছে এখন মনে হয় প্যারাডক্সিক্যাল জাসদ আর কি, ওরকম প্যারাডক্সিক্যাল জামাত। মানে না, জামাত তো একই কথা বলছে। খুবই ধরেন আগে প্যারাডক্সিক্যাল, আওয়ামী কিন্তু লীগের বিরুদ্ধে যা খুবই বলতো প্যারাডক্সিক্যাল। এখন বিএনপির বিরুদ্ধে তাই বলছে, মানে জামাত একই কথা বলছে। আওয়ামী লীগ আগে যা বলতো এখন বিএনপিও তা বলছে, মানে ওই যে এরকম। ওই জোকসটার মতো যে হোজ্জাকে সবাই বয়স জিজ্ঞেস করে, তো হোজ্জা সব প্রত্যেক বছর একই বয়স বলে। তো এইভাবে যখন বলছে আপনি না গত বছর বললেন আপনার বয়স এত, বলে হ্যাঁ, বলে এই বছরে যে বললেন, বলে আমি তো মুমিন, আমি এক এক কথা মানে বদলাই না, আমি যেটা বলেছি সেটা একবারই বলেছি। জামাত এরকম যেটা একবার শিখেছে ওইটাই বলে যাবে। মুসলমানের এক কথা। আচ্ছা, এবারে একটু সংসদ অধিবেশন নিয়েও আসি। মানে সেখানে তর্ক বিতর্কের কথা বলছেন, মোটামুটি বেশ জমজমাট লাগে দেখতে, ভাইব্রেন্ট লাগে, শুনতেও বেশ মজাই লাগে। মানে সরকারি দল এবং বিরোধী দলের কথাবার্তা বেশ ভালো। কিন্তু আমি এটা একটু প্রশ্ন করতে, ধরেন রাজাকার ইস্যুতে খুব একদম উত্তাপ ছড়ালো সংসদে। আন্দালিব রহমান পার্থ, এদিকে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তারা যেই বক্তব্য ছুড়ে দিলেন, পাল্টা বক্তব্য দিলেন, খুব সরগরম অবস্থা। কিন্তু আমি এই প্রশ্নটা করতে চাই, আসলে কাজের কাজ এই অধিবেশনে, প্রথম অধিবেশনটা শেষ হলো, কি হলো? 60 দিনের একটা কাজের কাজ মেয়াদ ছিল হয়েছে। বাণিজ্য চুক্তি, 60 দিনের একটা মেয়াদ ছিল, এর মধ্যে বাতিল করা যেত, আলোচনাই হলো না। আসলে এটা কি কম না, গুরুত্ব? 7 দিনের মেয়াদ ছিল না। আপনি যে কোনো সময় এটা বাতিল করতে চাইলে 7 দিনের নোটিশ দিতে পারবেন। অতএব এটা যদি এই মাসে ঠিক করে 60 ডেজ নোটিশ দিয়ে এটা বাতিল করা যাবে। তবে তার আগে আলোচনা হবে বাতিল কেন হচ্ছে, যৌক্তিক ভাবে বাতিল করতে হবে, এগুলো আছে ওখানে শর্তে। ফলে মেয়াদটা 60 দিনের না, 60 ডেজ টাইম নিয়ে আপনি যে কোনো সময় এটা বাতিল করতে পারবেন। নোটিস পিরিয়ড হচ্ছে 60 ডেজ। কিন্তু যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে ইউনূস সাহেবের রেখে যাওয়া প্রচুর অধ্যাদেশ কিন্তু ছিল, আমি একটু সেগুলোর নিজে মধ্যে স্পষ্ট একটা। হইতে আপনার কাছ থেকে, তাহলে বিষয়টা কি এরকম, চুক্তি কার্যকর হয়ে গেছে, এখন বাতিল করতে হলে 60 দিনের নোটিশ দিতে হবে, নাকি হ্যাঁ, বাতিল কার্যকর করতে হবার গেলে আগে আপনি 60 দিনের নোটিশ দেওয়ার একটা সুযোগ আছে? কার্যকর হওয়ার আগে একটা মেয়াদ ছিল যে এটা কার্যকর হবে অত তারিখ থেকে বা এরকম কিছু একটা, কারণ ওইটা থাকে সব চুক্তিতেই। কারণ এই চুক্তি অনুযায়ী শুল্কগুলিকে বদলাইতে হয়, অটোমেশন বদলাতে হয়। আমাদের দেশে না হয় অটোমেশন নাই, ওদের দেশে অটোমেশন আছে, ফলে তারা ওই অটোমেশনের জায়গাগুলো বদলাবে, বহু জায়গাতে ইনফর্ম করবে, প্রত্যেকটা পোর্টে জানাবে, অনেক কিছু রয়েছে। এগুলোর জন্য যে কোনো চুক্তি স্বাক্ষর করলে ওটা কার্যকর হওয়ার একটা তারিখ থাকে, অনেক সময় চুক্তি স্বাক্ষরের দিন থেকেও কার্যকর হয়। অথবা অনেক সময় চলতে থাকা চুক্তি, মানে কাজটা চলছিল সেটাকে আবার চুক্তি করে ঠিক করা হয়। যেমন আমাদের যে পানি চুক্তি ছিল, পানি চুক্তির আগে একটা অস্থায়ী চুক্তি ছিল যেখানে 40,000 কিউসেক পানি আমরা পেতাম, 36,000 কিউসেক, সরি 36,000 কিউসেক পানি সম্ভবত আমরা পেতাম। এটাকে 44,000 বা কিছু একটা করে চুক্তিটাকে আবার করা হয়েছিল। কিন্তু এটা চুক্তি ছাড়াও কিন্তু আমরা 36,000 কিউসেক মনে হয় পাচ্ছিলাম। এরকম অনেক কিছু আছে, আন্তর্জাতিক চুক্তির অনেক বিধিবিধান আছে, আমি সে ব্যাপারে পণ্ডিত না। তবে যেটা রয়েছে সেটি হচ্ছে যে চুক্তি নিয়ে আলোচনা হতে পারতো, তবে একেবারে যে কাজ হয় নাই তা না। ইউনূস সাহেবের রেখে যাওয়া অনেকগুলো অধ্যাদেশ ছিল যেগুলি বাধ্যবাধকতা ছিল যে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে এগুলিকে হয় কার্যকর করে এটাকে অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে বিল এনে, অথবা এটা বাতিল হবে। তো সেই কারণে অনেকগুলো অধ্যাদেশ তো নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিদিন প্রায় 2টা করে অধ্যাদেশ 3টা করে অধ্যাদেশ ওকে হয়েছে। তো সেটা তো একটা কাজ। আর বাকির মধ্যে কাজ হয়েছে এনসিপির এই যে বাগাড়ম্বরকারী বাচ্চারা, ওনারা অফিস চাইলো আর
94 জন তাতে হাততালি দিয়ে রাজি হয়ে গেল, মানে 293 জন। এটা একটা কাজ হয়েছে না? বলেছিল গাড়ি নেবে না, হ্যাঁ, তো তারপরে তো গাড়ি চেয়ে বসলো, বললো করমুক্ত নিব না, বরং এবার জনগণের পয়সা দিয়ে আমাদেরকে কিনে দেন। আগে তো তবু নিজের পয়সায় কিনতো আর কি। তো এরা এটা করলো, এটা একটা কাজ না? এটা তো বিরাট কাজ। তারপরে ইউএনওর অফিসের মধ্যে ঢুকে পড়েছে সব সংসদ সদস্যরা, এটা একটা বিরাট কাজ হয়ে গেল না? এগুলা তো করেছে। এই কাজ কাজ হয়েছে না কাজ হয়েছে, এটা তো পরে প্রমাণিত হবে। আপনার এবং কি মনে এইভাবে হয় একটা আসলে কি হবে? রাষ্ট্রকে আপনার কি মনে হয় এর আসলে প্রভাবটা কি হবে? অনেক জটিলতা দেখা দিবে। এটা কি হবে মানে কি, অনেক জটিলতা দেখা দিবে। আপনি নর্মালি চিন্তা করেন না যে আপনার বাসার মধ্যে আমি অফিস করি, মনে করেন আপনার বাসায় আমি অফিস করি, তারপরে আমার ইচ্ছা হলো আমি পাশের বাসাতে গিয়ে অফিস করি। আপনার এলাকাতে 5টা বাসায় আমি অফিস করি। ওই বাসায় রান্না হবে না যখন আমি বসে অফিস করতে শুরু করলাম। ওই বাসায় আমার আত্মীয় স্বজনরা সব এসে আমার সাথে দেখা করতে আসবে, আমার ভক্ত বা কুল, আমার শত্রু কুল, সব তো আসবে। আপনি এভাবে চিন্তা করে দেখেন আপনি কি করবেন। তো ইউএনওরা কি করতে এতদিন? উপজেলা হচ্ছে প্রশাসনিক কার্যালয়, এটা তো এমপিদের রাজনৈতিক কার্যালয় না। এমপিরা রাজনৈতিক ব্যক্তি, এমপিরা কিন্তু প্রশাসনিক ব্যক্তি না। এমপিরা অ্যাডমিনিস্ট্রেশন না। এমপিদের বুঝতে হবে এমপিরা অ্যাডমিনিস্ট্রেশন নীতিমালা ঠিক করতে পারবেন, কিন্তু নিজেরা অ্যাডমিনিস্ট্রেটর না। এমপিরা অ্যাডমিনিস্ট্রেটর অফিসের মধ্যে ঢুকে এখন বসে থাকবে। কত লোক আসবে, কেউ আসবে মেয়ের বিয়ে, কেউ আসবে অসুস্থতা, কেউ আসবে টেন্ডার, কেউ আসবে বাণিজ্য, কেউ এসে বলবে ইউএনও বেয়াদব, তার ডাকে না ধমকান। এই আপনি দেখেন কিছুদিনের মধ্যে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হবে। আমলাতন্ত্রের কাছ থেকে বিরাট অভিযোগ আসবে। ইউএনওরা বহু জায়গাতে কাজ করতে পারবে। জি, নিশ্চয়ই এটা দেখার বিষয়টি আসলে সিদ্ধান্তটা আর তাহলে। আপনি ইয়েটা দেখেন, অ্যানোমাল এটা দেখেন। হাসনাত আব্দুল্লাহ বলল সংসদে যে এসি রুমে বসে জনগণের, সংসদের এসির বাতাসে জনগণের দুঃখ কষ্ট টের পাওয়া যায় না, এই জন্য জনগণের এলাকায় গিয়ে এসি লাগায় অফিস বানিয়ে নিয়েছে। ওখানে বসে জনগণের দুঃখ দুর্দশা টের পাবে। এবার একটা এসি না, একটা এলাকায় যদি 6টা উপজেলা থাকে একটা আসনে, তাহলে 6টা এসি, 6টা রুম, 6টা ইউনোর ওখানে। তো সংসদের এক এসির তলে ওনারা দুঃখ কষ্ট বুঝে না, আর এলাকাতে গিয়ে এসির বাতাসে বসে জনগণের দুঃখ কষ্ট বুঝবে, কিন্তু সরকারের পয়সায় এসি, কিন্তু নিজের সেটাই পয়সায় সেটাই বিল দিবে যখন না। এখন কথা হচ্ছে বাজেট নিজের পয়সায় কাটছাটের। বিল দিবে না। বড় বড় কথা বলতো না, হ্যাঁ, এখন কিন্তু নিজের পয়সায় এসি লাগিয়ে সেই অফিসে লোকজনকে ডাকবে না। সরকারের পয়সায় বিল দিয়ে রাজনীতি করবে সরকারি অফিসের মধ্যে বসে থেকে। এমপি অবশ্যই একজন রাজনৈতিক ব্যক্তি, তার সরকারি অফিসে বসে থেকে রাজনৈতিক কাজ করার কোনো অধিকার নাই, কিন্তু উনি সেটা করছেন। মানে এটা করবেন, তারা গায়ের জোরে করছেন। সবাই করছেন, সেটা সরকারি দলের বিরোধী হ্যাঁ দলের সবাই, সবাই। এটাই তো বললাম যে এটা একটা বড় কাজ হলো না? জি। এত বড় জাতীয় ঐক্য কখনো দেখেছেন আপনি? এত বড় জাতীয় ঐক্য গাড়ির বেলায় আর অফিসের বেলায়, তাহলে এই যে এত বড় জাতীয় ঐক্য আর কোনো কিছু হয় না। বাজেট কাটছাটের এত কথা শুনছি, মানে এমনকি একদম খোদ সরকার প্রধানের নানান রকম অ্যাটেম্প্ট আমরা দেখছি, যেমন ধরেন খাবারের বিল, প্রধানমন্ত্রী অফিসের খাবারের বিলও কমানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় কিছু দৃষ্টান্ত উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এরকম চোখের সামনে দিয়ে বিশাল অঙ্কের টাকা চলে যাচ্ছে, এটা তাহলে কেমন কথা? আমি আপনাকে একটা ওয়াইজ সেইং আছে না, যে লিডার রুলস বাই সেটিং এক্সাম্পল। নেতা নিদর্শন স্থাপন করেন। যেমন আমাদের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি নিজে খাওয়া বন্ধ করে দিলেন, কারণ এক বাবা তার কাছে তার সন্তানকে নিয়ে এসে অভিযোগ করেছিল যে এই ছেলে খালি মিষ্টি খেতে চায়, আপনি একটু না করে দেন। তখন উনি নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপরে তাকে উপদেশ দিয়েছিলেন। এটা উদাহরণ স্থাপন করা যে আমি ছেড়ে দিয়েছি, আমি খাচ্ছি না, তুমিও কম খাও। তো নেতা হয়তো এক্সাম্পল সেট করার চেষ্টা করছেন, কিন্তু নেতার অনুসারীরা সেই এক্সাম্পল ফলো করতে পারার মতো দক্ষতা কিংবা উন্নত আহ, মানে জ্ঞান বা কিন্তু নেতা সায় না দিলে বিচার এটা হতে বিচার পারতো। বুদ্ধি আছে কি না সেটা তো চিন্তা করতে হবে। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে এই যে বড় বড় কথা বলেছিল না জামাতে ইসলাম, এনসিপি বেশি বলেছিল এই করবো না, সেই করবো না, অমুক করবো না, তমুক করবো না, কিন্তু তারা কিন্তু সুবিধাগুলি খুব হাসি মুখে নিচ্ছেন। এবং তারা এখন যে অবস্থাটা করছেন, কৃচ্ছতা সাধন করার কথা বলছেন ঠিকই, কিন্তু এই খরচগুলি করলে পরে কি ঘটবে আপনি বুঝতে পারছেন? কৃচ্ছতা কোথায় সাধিত হবে? বাজেটের 3টা অংশ আছে, একটা হচ্ছে সরকারি ব্যয়, আরেকটা হচ্ছে নিয়মিত ব্যয়, আরেকটা হচ্ছে উন্নয়ন ব্যয়। তো এখন ধরেন আপনি যদি সরকারি ব্যয় করেন, সরকারি ব্যয় এটা হবে। আর নিয়মিত ব্যয় কোনটা? এই যে স্বাস্থ্য খাতে বরাদ্দ, শিক্ষা খাতে বরাদ্দ, এগুলো চলমান, এগুলো চলবে। আর কিছু হচ্ছে উন্নয়ন, যেখানে স্কুল নাই স্কুল হবে, যেখানে কলেজ নাই নতুন কলেজ হবে, যেখানে ইউনিভার্সিটি নাই নতুন ইউনিভার্সিটি হবে, যেখানে ব্রিজ নাই ব্রিজ হবে, তাই না? তাহলে এই 3টা ব্যয়ের মধ্যে আপনি কৃচ্ছতা সাধন করতে পারবেন কোথায় আসলে? সরকারি ব্যয়। আপনি সরকারি ব্যয় কমাবেন,
বাকিগুলো তো জনগণের জন্য ব্যয়, ওইখানে কমানো মানে জনগণ ভাগে কম পেল। কিন্তু এই সংসদে এসে এনসিপি যে দাবি তুললো আর জামাত ইসলামের লোকগুলি মাথা নেড়ে নেড়ে হি হি করে তাদেরকে সায় দিল, আর সরকারি দল মেনে নিল, ওখানে খরচ কার পিছনে হচ্ছে? এমপি সাহেবের পিছনে। এই যে 6টা অফিস হবে, 6টা এসি কিনবে, পিয়ন দারোয়ান থাকবে, ওইখানে যে ওনারা সরকারি সুবিধা ব্যবহার করবেন, সরকারি জায়গায় বসে অফিস করবেন, ওখানে যে চেয়ার টেবিল কিনা হবে, তাহলে অনেক কোথায় কৃচ্ছতা করলেন? ওনারা নিজেদের জন্য ব্যয় করছেন, কিন্তু কৃচ্ছতা করলে তাহলে কোথায় করবেন? এটা একটা প্রশ্ন না? নিশ্চয়ই। তাহলে সরকারি ব্যয় বাড়িয়ে তো কৃচ্ছতা হবে না, কিন্তু তারা নিজেদের পিছনে খরচ করতে তাদের কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই। ফলে কৃচ্ছতা প্রধানমন্ত্রী হয়তো চেষ্টা করছেন, কিন্তু তার সংসদের সদস্যরা কৃচ্ছতা সাধন করার জন্য যা করা দরকার সেটা করছেন না। জি, আপনি একটু স্বাস্থ্যের মানে স্বাস্থ্য খাত কথাটা উল্লেখ করার সাথে সাথে আমার মনে হলো যে হামে শিশু মৃত্যুর কথা। ৩১৭-র বেশি শিশু মারা গেছে এই সময়ে হামে, এবং যেটি আমরা জানছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে আগের যে অবস্থায় টিকা কেনা হতো সেটি থেকে বেরিয়ে আসা পদ্ধতি বদল ইত্যাদি কারণে সেই অদূরদর্শিতার কারণে টিকায় গাফিলতি, টিকা পায়নি শিশুরা, এখন শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, বড়রা অবশ্য আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা শুনলাম স্বাস্থ্যমন্ত্রী বললেন গত 2 সরকার, প্রধানমন্ত্রীও বলেছেন গত 2 সরকার দায়ী। আপনি আসলে কিভাবে দেখেন কোন সরকারের দায় কতটা? আচ্ছা, দায় যদি থেকেই থাকে তাহলে হামটা এখন হওয়ার কথা ছিল না। হামটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগ সরকারের সময়, বা এমনকি অন্তর্বর্তী সময়? সরকারের, শোনেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ যদি গাফিলতি করে, আওয়ামী লীগ 17 বছর ছিল, তাহলে গাফিলতির মধ্যে হাম হওয়ার কথা ছিল না সবারই? হাম আউটব্রেক হয়ে যাওয়ার কথা ছিল না? হয় নাই তো। এবং রেখে যাওয়া যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা অন্তর্বর্তী সরকারের সময় এসেছে, তখনও কিন্তু হাম হয় নাই। অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে হাম হয়েছে। এর মাঝখানে 18 মাস গিয়েছে। হামের টিকার যে শিডিউল সেটা 9 মাস এবং 15 মাসে হামের শিডিউল। তাহলে এই 18 মাসের মধ্যে গড়বড় করার কারণে এই ঘটনাটা ঘটেছে, এটা তো পরিষ্কার। এটা তো ব্যাখ্যা করার জন্য কিছু নাই, আবল তাবল কথা বলে তো লাভ হবে না। তাহলে এটা আসলে কি এটা কি অন্তর্বর্তী দায় সরকারের কেন দায়িত্ব। 2 সরকারকে দেয়া হচ্ছে? মানে সরকার প্রধান থেকে শুরু করে দেওয়া স্বাস্থ্যমন্ত্রী। হচ্ছে কেন? আমি আপনাকে একটা জিনিস বলি, হ্যাঁ। যাতে করে এক ঢিলে 2 পাখি মারা যায়, এটা আর কোনো কিছু না। কেননা এই ঘটনাটা কে ঘটিয়েছে? এই ঘটনাটা ঘটানো শুরু করেছিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এইটা শুরু করে দিয়ে শেষ করে যাইতে পারে নাই। কিভাবে আমি বলি, এইচপিএনএসপি এটা হচ্ছে হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্ল্যান। এটা বহু বছর 78 সাল থেকে এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ফলো করে। কেন করে? কারণ স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কাজ আছে যেটা সবসময় চলমান রাখতে হয়, এটা বন্ধ করা যাবে না। বাজেট আসুক না আসুক, কেনাকাটা কোনোখানে ত্রুটি করা যাবে না, দেরি করা যাবে না। ফলে অতি জরুরি কিছু স্বাস্থ্য সেবা এই সেক্টর প্ল্যানের মধ্যে ছিল, যেমন ধরেন ভিটামিন এ খাওয়াইতে হবে। এখন আপনি কবে টেন্ডার হবে, কবে বাজেট হবে, হইলো না, টেন্ডারওয়ালা ওষুধ দিতে পারলো না, এগুলাকে এগুলাকে অফসেট করে যাতে এটা চালু থাকে, ভিটামিন এ, টিকা, এই যে কিছু জরুরি ওষুধ দেওয়া, কিছু জরুরি চিকিৎসা, এই জিনিসগুলি যাতে অব্যাহত থাকে। কারণ এগুলা না থাকলে পরে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতি করতে হবে, সংক্রামক ব্যাধি রোধ করতে হবে, কিছু ক্রনিক ব্যাধি, সেগুলোর জন্য গরিবদেরকে ওষুধপত্র চিকিৎসা দিতে হবে। এগুলা তো ব্যাহত হবে বারবার। কিছুদিন চললো, কিছুদিন চললো না, টেন্ডারে দেরি হইলো, ধরেন যে টেন্ডারে জিতলো সে সময় মতো ওষুধ দিতে পারলো না। তাহলে এই জিনিসগুলিকে চালু রাখার জন্য আলাদাভাবে ওপি করে এই এইচপিএনএসপির আন্ডারে এগুলাকে মেনটেন করা হতো। এখন দাতা সংস্থা ধীরে ধীরে এখান থেকে দান সরিয়ে নিবে, কারণ আওয়ামী লীগ সরকার কি করেছিল, তারা মধ্য আয়ের দেশ হওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। মানে আয় বেড়েছে, আয় বেড়েছে, বুঝলি, মানে এটা বলতে তাদের খুব ভালো লাগতো। হ্যাঁ, চুরি বেড়েছে, চুরি বেড়েছে, এটা তারা বলতো না। চুরি যে বেড়েছিল সেটা কিন্তু তারা স্বীকার করতো না। আয় বেড়েছিল, টাকা কই গেল, টাকা চোরে নিয়ে গেল, তো ওইটা তারা বলতো না। আয় বেড়েছে, আয় বেড়েছে, চুরি বেড়েছে, চুরি বেড়েছে। এবং কেনাকাটা করতে তারা খুব পছন্দ করতো। অতএব তারা চিন্তা করলো যে এই যে দাতা সংস্থা ইউনিসেফ, গ্যাবি, এরা যে আমাদেরকে এই যে টিকা টিকা এত কিছু দেয়, কতটুকু নিজের কাছে নিয়ে যাওয়া যায়, কেনাকাটা করা যায়। এখন সেটার জন্য এইচপিএনএসপি বাতিল করে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কেনাকাটাগুলি সরকার নিজে করার একটা সিদ্ধান্ত নিচ্ছিল। এইচপিএনএসপি শেষ হয়ে গিয়েছে জুন মাসে 2024-এ। এটা আবার নতুন করে চালু করার জন্য যে বরাদ্দ দেওয়া, স্বাক্ষর করা, এই বাজেট বরাদ্দে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করা, এই কাজগুলি করার আগে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। কিন্তু প্রকল্প কিন্তু চালু ছিল। এটা কি হলো, এটা অগাস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে এটা সই করে সরকারের অর্থ বরাদ্দ দিয়ে দেওয়ার কথা, এবং দাতা সংস্থা, ইউনিসেফ, অন্যান্য পার্টনার অর্গানাইজেশন, WHO যারা এগুলোতে সাহায্য করে তাদের সঙ্গে
কার্যক্রমটা অব্যাহত রাখা, কিন্তু সেটা অন্তর্বর্তী সরকার করে নাই, এবং না করে যেটা করেছে অর্থ বরাদ্দ দেয় নাই, যার ফলে এই যে টিকা যারা ক্যারি করে 15-16 কেজি 20 কেজির একটা ওজনের একটা ব্যাগ তারা নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, এদের বেতন দেয় নাই। টিকা যে দেয় তার বেতন দেয় নাই, স্বাস্থ্যকর্মীর বেতন দেয় নাই, তথ্য আপারা ছিল, তথ্য বাতায়নে সেখানে ফোন করে এই বাবা মা খোঁজ নিত যে টিকাটা কোথায় পাবো, আমার বাচ্চা কোথায় ভর্তি হবে, নানান সরকারি সুবিধার সব ইনফরমেশন একটা নাম্বারে ফোন করলে তারা দিত। তথ্য আমাদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। এরকম অসংখ্য জনসেবামূলক কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে। বলেছে কি এগুলাতে অনেক দুর্নীতি আছে, আমরা দেখবো আগে দুর্নীতি হয়েছে কিনা। দুর্নীতি হয়ে থাকলে আওয়ামী লীগের আমলে হয়েছে, সেটা আপনি তদন্ত করে বের করবেন, কিন্তু কাজটা তো আপনি বন্ধ করে দিবেন না। আপনি তো আর দুর্নীতি করছেন না, তাই না? আপনি কাজটা করবেন, দুর্নীতি ছাড়া করবেন, আপনি তদারক করবেন যাতে দুর্নীতি না হয়। আচ্ছা, মানে কিন্তু দুর্নীতি তারা হলো করেছে কিন্তু কি, টিকা তো মিলছিল অন্তত পক্ষে, মানে এখন দুর্নীতি না বন্ধ, টিকাও তারাই বন্ধ। তারা করলো কি, এটা সই করলো না, উল্টা ইউনিসেফ তাদেরকে বারবার চিঠি দিয়েছে, এত্তেলা দিয়েছে যে এটা কিন্তু অসুবিধা হবে, আপনাদের কিন্তু বিপদ হবে। তারা সেগুলো শুনে নাই, এবং না শুনে এটাকে দেরি করেছে। দেরি করে যখন অবস্থা সঙ্গীন তখন তারা এই টিকা কালেক্ট করেছে, টিকা কিনেছে, এবং দেরি করেছে। এটাতে দেরি হওয়ার কারণে মাঝখানে টিকা অ্যাভেলেবল ছিল না। আপনি চিন্তা করেন, টিকা যে নিয়ে যাবে সে তো বেতন পায় না, টিকা যে দিবে সে তো বেতন পায় না, সে নিজে খেতে পায় না। তো এইগুলা করে তারা টিকা ব্যবস্থাটাকে বিপর্যস্ত করেছে। শুধু টিকা না, এইডস এর রোগীরা যে এইডস এর ওষুধ পেত, বাংলাদেশে কিন্তু এইডস এর রোগীদের বিনামূল্যে ওষুধ দেয় সরকার, এবং এইটা একসময় বিল গেটস এর ফান্ড থেকে টাকা আসতো। এইচপি এনএসপি চালু না থাকার কারণে দাতা সংস্থার টাকা তো নিচ্ছে না তারা, আবার নিজেরাও টাকা বরাদ্দ দিচ্ছে না, চুক্তিটা সাইন করে নাই, অর্থ বরাদ্দ হয় নাই, কেনাকাটা হয় নাই, প্রকিউরমেন্ট বন্ধ। তাহলে ডাক্তার তারা আব্দুল কি লতিফ স্যার বলেছিল জানেন? হ্যাঁ, তারা বলেছিল যে আমরা প্রকিউরমেন্টের যে পলিসি সেটা মেনে চলবো অক্ষরে অক্ষরে। আরে আপনি মেনে চলেন না, সেই জন্য কি আপনি টিকা দেওয়া বন্ধ করে দিয়ে এটা মানার চেষ্টা করবেন? মানে আপনি ধর্ম মেনে চলবেন এই কথা বলে আপনি বললেন যে এখন আমি সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে তালা মেরে দিব। আপনি ধর্ম মেনে চলবেন আপনি, সেই জন্য আপনি যারা এই কাজটাকে আপনি বন্ধ করে দিবেন, প্রতিষ্ঠানে তালা মেরে দিবেন আপনি? ওরকম আপনি টিকা দানে যদি দুর্নীতি হয়ে থাকে, ক্রয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, আপনি তদন্ত করে বের করেন, দোষীদেরকে শাস্তি দেন। এটা আপনি কি কাজটা বন্ধ করে দিবেন? এই দুর্নীতি নিয়ে বেতন দিল না কেন আপনি এটা বলেন? টিকা কিনে নাই খুব ভালো কথা, স্বাস্থ্যকর্মীদের বেতন দেয় নাই কেন? 8 মাস 9 মাস 11 মাস বেতন বাকি। এই দুটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ দুটা প্রশ্ন আসছে। প্রথমটা আগে করি, যে আপনি বলছেন এইডস এর ওষুধও কিনতে পারে নাই, শুনছিলাম আরো 11টা রোগের দিতে পারেন টিকা। না, বিলি করেন নাই। যেমন হ্যাঁ, ধরেন হাইপার টেনশনের ওষুধ দিত, হ্যাঁ, যক্ষার ওষুধ দিত, পুষ্টি সংক্রান্ত যে ঝামেলা সেগুলা মিটাতো, এই যে ভিটামিন এ ক্যাপসুল বিলি করতো, এটা তো অনেক কিছু এই আছে। যে সম্প্রতি দেখলাম হ্যাঁ, চিকেন পক্সে একজন শিক্ষক মারা গেছেন, চিকেন পক্সের টিকাও নাকি আসে নাই, মানে রেবিসের ভ্যাকসিন দিত, হ্যাঁ, সাপে কাটার ভেনম দিত, এগুলো সব বন্ধ, মানে কমে গিয়েছে, আসে নাই, সাপ্লাই কমে গিয়েছে, স্কারসিটি তৈরি হয়েছে, অভাব তৈরি হয়েছে বাজারে, বিশেষ করে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অভাব তৈরি হয়েছে, দিতে পারে নাই। তাহলে কি মানে সামনে হামের সাথে সাথে এই রোগগুলোরও একটা, যেমন একজন চিকেন পক্সে আমি মারা আমার গেল নিজের দেখলাম। অভিজ্ঞতা বলি, আমাদের আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড, তার ছেলে আমাদের বাড়িতেই বড় হয়, তার জন্ম হয়েছে, তার টিকা নিতে হবে, সে টিকা গিয়ে টিকা পায় নাই, ঢাকা শহরের মতো জায়গাতে টিকা পায় নাই, তাকে খোঁজ করে দিতে হয়েছে কোথায় টিকা আছে, সেইখানে গিয়ে টিকা দিয়ে এসেছে। ওই সময় অন্তর্বর্তী সরকারের সময় ওই টিকাটা না দিলে এখন হয়তো সে হামের মধ্যে থাকবে। এবং আপনি চিন্তা করেন, বহু সন্তান আছে এরকম যে একটাই বাচ্চা, তাই না? বহু বাবা মা আছে অনেক দিন পরে সন্তান হয়েছে, এরা যে হামে আক্রান্ত হচ্ছে, শুধু যে মরে গেলেই ক্ষতি হয় ব্যাপারটা কিন্তু তা না। হামের কারণে আহ ছেলেরা মেয়েরা বন্ধা হয়ে যায়, হামের কারণে আহ চোখে অন্ধত্ব হয়, হামের কারণে নিউমোনিয়া হয়। যে বেঁচে যাচ্ছে সেও তো হামের কমপ্লিকেশন, অনেকেই হামের কমপ্লিকেশনের ভিতর দিয়ে যাচ্ছে, হামের কারণে তীব্র পুষ্টিহীনতা হয়। হাম তো একটা মারাত্মক ব্যাধি, ফলে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে থাকবে। আমাদের একটা প্রজন্মের ক্ষতি করা হলো। এই যে গত 2 বছরে যারা তো টিকা এর কম পেলো জবাবদিহিতা না, আদায়ের কোনো উপায় নেই? মানে আপনি যেই বাবা মা গুলোর এটা কথা বলছিলেন ডাক্তার আব্দুল লতিফ যে স্যার, চান, আমাদের জনগণ তো মনে করে নোবেল পুরস্কার পাওয়া মানে হচ্ছে আপনি, মানে কি বলবো আর কি, গিয়ে জিজ্ঞেস করেন। কারণ সেই কাজ তো করার সামর্থ্য আমাদের নাই, কিন্তু সরকার তো করতে পারে, কিন্তু সেই জবাবদিহিতাটা না, কোথায়? সামর্থ্য আছে, আপনি জিজ্ঞেস করলে উনি উত্তর দিবে না। উনি উত্তর দিবে আমেরিকা গিয়ে, ওই যে একটা কি জিটিও নাকি একটা চ্যানেল আছে, মেহেদিরা বললে উনি উত্তর দেয়। আমাদের বাংলা কথা তো উনি বুঝে না, উনি বুঝে ইংলিশ।
উনি তো ইংরেজিতে বক্তৃতা দিয়ে পয়সা কামায়, বাংলা বক্তৃতা তো আমার চেয়ে ভালো দেয় না। মানে তার মানে এই ব্যাপারটা এরকম যে আমরা আসলে জবাবদিহিতা বা এর জন্য কোনো কাউকে কিছুই এটার জন্য ফেস করতে হবে না, এরকমই চলে যাবে। হ্যাঁ, এটা এক ধরনের দায়হীনতা, দায় মুক্তি। ওনারা আপনি দেখেন নাই, ওনারা যে কাজে কাজে দায় মুক্তি চেয়েছে, ওনারা একটা সনদ বানিয়েছে, আইন বানিয়েছে, আবার বলেছে যে এটা নিয়ে কোর্টে যাওয়া যাবে না। ওনারা নিজেদেরকে দায় মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছে। ওনারা কি বলতো যে সনদ আমাদের নিরাপত্তার জন্য দরকার, কিসের নিরাপত্তা? এইসব দায় মুক্তির জন্য। ওনারা কোথায় ক্ষতি করে না আপনি বলেন? এই স্বাস্থ্য ছাড়া অন্য খাতে ক্ষতি করে নাই? একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ওনারা দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের একাধিক শিল্প কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। মালিক দোষ করেছে, মালিককে শাস্তি দিবেন। শিল্প কারখানা পুড়িয়ে দিয়ে হাজার হাজার শ্রমিককে যে কর্মচ্যুত করে দিলেন, বেকার বানিয়ে দিলেন, এটা কি বইয়ের মধ্যে লেখা ছিল? এখন ডাক্তার আব্দুল তুষার, বলা হয় যে ১/১১ এই যে দেখেন, এই যে বই, আমি এটা মুখস্থ করেছি, এই যে বই, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু বসি নাই, আমার মাথার কাছে থাকে ওনার অনেক বই। এই বইয়ের মধ্যে যা লেখা আছে উনি একটা কাজও তো করেন নাই। এইটা সেই বই, জি, 3টা গোল্লা। ঘোলা দেখা যাচ্ছে যদিও, কিন্তু বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের একটা হ্যাঁ, বই। এই যে হ্যাঁ, দেখেন, এখন এটা বোঝা গোল্লা যাচ্ছে। দেখা যাচ্ছে। 3 হ্যাঁ, zeros, war, 3 গোল্লা, 3 হ্যাঁ, zeros, এটা হ্যাঁ। অরিজিনাল, এটা War of পাইরেটেড 3 না, zeros। এটা অরিজিনাল বই। মানে আমি নীলক্ষেতেও কিনি নাই। আচ্ছা, এই যে তো এই বইয়ের মধ্যে উনি যা যা লিখেছেন, হ্যাঁ, এগুলা কোনোটা উনি করেছেন? জি, মানে কাজের গরু কাগজে আছে, গোয়ালে নাই, এরকমই একটা অবস্থা কিনা। কিন্তু হ্যাঁ, ওই যে হ্যাঁ, এবং এটা যে তো আপনাকে প্রশ্নটি বুঝতে আমি হবে। আপনাকে, ওনার বইয়ের নাম ছোট করে লেখা, ওনার নাম বড় করে লেখে, because he is the one who is so powerful, so big. But what happened to us when he was in power? He actually destroyed the fabric of our society. উনি আমাদের সমাজের যে বড়দের সম্মান এবং ছোটদেরকে স্নেহ করার যে একটা সামাজিক রীতি ছিল, এটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন। উনি এটা সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী ক্ষতি করেছেন। উনি বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছেন, মবকে প্রশ্রয় দিয়েছেন। তো আমি যেটা আমরা প্রশ্ন যাতে কি করছি, পেয়েছি, আমরা এই কাবারটা পেয়েছি, 3টা গোল্লা পেয়েছি, 3-0 পেয়েছি আমরা, 3টা গোল্লা। আগে শুনতাম 00 পায় মানুষ পরীক্ষায়, আমরা 000 পেয়ে গেছি। আমি হ্যাঁ, উনি তো আপনাকে, অটো পাস দেওয়া না, উনি তো হ্যাঁ, অটো পাস দেওয়া ব্যক্তি। আমি উনি আপনাকে এই তো কোনো প্রশ্নটা কিছু করছিলাম ছাড়া অটো পাস দিয়েছেন। ডাক্তার আব্দুল তুষার, যে ধরেন যেটা বলা হয় যে আওয়ামী লীগ উনি একটা পুরো প্রজন্মকে অটো পাস দিয়ে দিলেন। হ্যাঁ, আমি একটু প্রশ্নটা করি যে ১/১১ সুবিধাভোগী হয় আওয়ামী লীগ একরকম অলিখিত দায় মুক্তি দিয়েছে সেই ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল। এখন বিএনপিও কি এরকম একটা অলিখিত দায় মুক্তি দিয়ে দেবে, এই যে আপনি এত অপকর্মের কথা বলছেন, মানে ওই সরকারের সুবিধাভোগী হিসেবে? বিএনপি, আমি বিএনপি কে ঠিক ডিফেন্ড করবো না, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিএনপি কিন্তু বহু আগে থেকে বলে আসছে যে তারা অতীত নিয়ে অত ঘাটাঘাটি করবে না, তারা ওয়ে ফরওয়ার্ড খুঁজতেছে, তারা ঐক্য করতে চায়। আমার ধারণা যে বিএনপি অহেতুক ঝামেলা এড়ানোর জন্য তারা কোনো কিছুকেই ওইভাবে সামনের দিকে নিয়ে এসে মানে বিষয়টা জটিল করতে তারা আগ্রহী না। 1-2 হচ্ছে তাদের সামনে আসলে যেসব ক্রাইসিস আছে সেটা মোকাবেলা করবে, নাকি এই 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 3 গোল্লা নিয়ে আলোচনা করবে। মানে আসলে কিন্তু কিন্তু সংসদে একটা, তো দেখি আমি বলবো যে একটা, সংসদে তো দেখি ভরপুর অতীত নিয়ে আলোচনা, কে এটা একটা রাজাকার, ওই কে যে মুক্তিযুদ্ধ বিরোধী। পার্কের মধ্যে একটা খেলনা থাকে না, এদিকে নামলে ওদিকে উঠে, ওদিকে হ্যাঁ, নামলে এদিকে উঠে। হ্যাঁ, হ্যাঁ। তো বিএনপির অবস্থাটা আসলে এইরকম এখন। আপনি কোন দিকে জোর দিবেন? আপনি এদিকে জোর দিলে ওইটা উঠে যাচ্ছে, এদিকে জোর দিলে ওইটা উঠে যাচ্ছে। কারণ একদিকে ক্রাইসিস, একদিকে তেলের ক্রাইসিস, রাজনৈতিক ক্রাইসিস, মানে বিশ্ব রাজনৈতিক ক্রাইসিস, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্রাইসিস, ঘরের মধ্যে অভাব এবং বেকারত্বের ক্রাইসিস, যেগুলা গুবলেট পাকিয়ে গিয়েছেন আমাদের নোবেল ভাইয়া। হ্যাঁ, তো এই গুবলেট গুলিকে ঠিক করার ক্রাইসিস, তো কতগুলা ক্রাইসিস তারা মিট আপ করবে। আগে তো তারা জনগণের ক্রাইসিস মিট আপ করবে, তারপরে গিয়ে কে দায়ী তারে ধরে আনবে। আর ওনাকে কিন্তু বিএনপি তো খুবই অতীত নিয়ে সংসদে খুব ব্যস্ত হয়ে আছে। সেই ৭১-এ কে রাজাকার, কার ভূমিকা কি আছে, তো অনেকগুলো 71-এ কে রাজাকার, এই ভূমিকায় এই রাজনীতি থেকেই যাবে। কেননা আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, এই কে রাজাকার কে রাজাকার না, এই ইস্যুটা কিন্তু জামাতি তুলে এনেছে আবার। কারণ নিজেদেরকে তারা মুক্তিযোদ্ধা প্রমাণ করার চেষ্টা করছে। মানে ধরেন আপনি শিশু চমৎকার, মুক্তিযোদ্ধা। আমি বারবার আপনাকে যে উদাহরণটা দিচ্ছি, মানে এই চমৎকার সুন্দর পোশাক পরা আপনি, কিন্তু আপনি এসে বললেন আপনি একটা ছেলে। আচ্ছা, হ্যাঁ, তখন কি হবে? একটা তর্ক শুরু হয়ে যাবে। তো কেউ যদি এখানে এসে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা, বালক মুক্তিযোদ্ধা, বুড়া মুক্তিযোদ্ধা, বিভিন্ন কিছু দাবি করে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানে অ্যাজ ইফ খালি বীর উত্তম আর বীর প্রতীক তাদের দলে কেউ পাইছে না, তাও 2-1টাকে হায়ার করে এখন নিয়ে গিয়েছে।
তো এছাড়া বাকি সব তারাই করেছিল 71 সালে, এমনকি এরকম দাবি করেছে তারা নাকি যুদ্ধ করেছিল, কার সাথে করেছিল, কি করেছিল, নো ওয়ান নোজ। তো এইসব দাবি দাওয়া করলে অটোমেটিক্যালি ইস্যুটা বিল্ড আপ হবে, এটাই তো স্বাভাবিক। আপনি এসে মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করে বসবেন, মানে এখন তো সেটা দাবি করতে শুরু করেছে, তো অতএব শুরু হয়ে গিয়েছে পুরনো রেটরিক। এবং এটাই তো মজা, এই রেটরিকে আবার জাতিকে আবদ্ধ করে ফেলার যে প্রক্রিয়া, সেইখানে সেখানে তো নিয়ে সরকারি দল আসার খুব আছে, চেষ্টাটা। মানে সেখানে তো সরকারি দল আছে, অতীত যেহেতু এড়িয়ে যায়, সামনে অনেক কাজ আছে, আপনি এই থিওরিতে নাই। সরকারি দলের গৌরবের জায়গা কি বলেন? সরকারি দলের গৌরবের জায়গা হচ্ছে সরকারি দলের নেতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সরকারি দল তাকে স্বাধীনতার ঘোষক এই হিসেবে তারা গর্ব করে সাবেক থাকেন। মানে আগের নেতা। সরকারি দল সরকারি দল তাদের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক যে একটা ইতিহাস তাদের দলের সঙ্গেও আছে, এটাকে তারা এনজয় করে। তাহলে তারা ওই জায়গাতে আক্রমণ করলে তারা তো সেটা উত্তর দিবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের বৃহদাংশের জনগণের জীবনের সবচেয়ে বড় অর্জন কি? মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধের ফলাফল আপনি বলেন, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে হলো? জামাত ইসলাম। কেন? এই যে পাকিস্তানি কি জামাত ইসলাম জীবন এই কয়টা সিট পেয়েছে? জামাত ইসলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আছে, সকল দেশের সকল আসন এক জায়গায় করলে এই জীবনে কোনো এতগুলা সিট পেয়েছে? যুদ্ধটা হয়েছিল, দেশটা হয়েছিল, সংসদ ভবনটা ছিল, সংসদটা হয়েছিল। হ্যাঁ, আমরা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে পড়াশোনা করাতে পেরেছি, তাই না? ইন্টারনেট এসেছে বাংলাদেশে, এই যে উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়েছে, তার এই ফল 50 বছর পরে এসে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তাই না? তো মুক্তিযুদ্ধ নিয়ে তো এই কামড়াকামড়ি চলবে, এটাই তো স্বাভাবিক। এটাই সবচেয়ে বড় আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। জি, এটাই সবচেয়ে বড় কেক। যে কেকের এই কেক নিয়ে যে কেকের কামড়াকামড়ি উপর করে একটা কোনো পিঁপড়া। সলিউশনে যাওয়া গেল? মানে কামড়াকামড়িটাই দেখলাম, না, তারপরে কি হলো? এটা সলিউশনে তারপরে তো কেন যাবে জামাতের না আমির কি জানেন? বললেন ডাক্তার আব্দুল নূর তুষার, যে মুক্তিযুদ্ধে বা 71-এ কি কোন দল কি করেছে সেটা আল্লাহই ভালো জানেন। শেষ পর্যন্ত তো এরকমই শুনলাম। হ্যাঁ, নিশ্চয়ই জানেন, এবং সেখানে তো একটা কিছু বিচার আচার হবে, সেই সময় টের পাওয়া যাবে। তবে আল্লাহ যে ভালো জানেন এই কথা থেকে অস্বীকার করেন না, কেউ বলেও না যে আল্লাহ ভালো, মানে আল্লাহ সর্বজ্ঞানী, সর্বব্যাপী, তাই না? তো মুশকিল হলো যে উনি আছেন জেনেও যারা এখানে মানে মিথ্যা কথা বলে, তাদেরকে নিয়ে তো প্রশ্ন উঠবে, তাই না? আপনি বসে থেকে বলবেন আপনি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, এখন আবার বিএনপির লোকজন তো তারেক তাহলে তো রহমান মাননীয় তাহলে মানে প্রধানমন্ত্রীকেও শিশু ওইটা যদি মুক্তিযোদ্ধা আপনি দাবি করেন। বলেন যে আপনি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, তাহলে তো ধরেন আমার একটা খেতাব পাওয়া উচিত। আমিও তো ওই সময় শিশু ছিলাম। শিশু অনেকে আবার মানে তামাশা করছেন, কেউ ভ্রূণ মুক্তিযোদ্ধাও দাবি করতে পারে নিজেকে, এরপরে যে ওই সময় মায়ের পেটে ছিল আর কি। কিন্তু একই রকম দাবি তো আসলে বিএনপির নেতারাও করছেন, তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধার খেতাব দেওয়ার জন্য বা স্বীকৃতি দেওয়ার দাবি করছেন। এই জিনিসগুলি সবসময় প্রত্যেক দলের মধ্যে থাকে, এবং তারা যেটা করেন এরাই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেন, কারণ তারা প্রকৃত অর্থে অবুঝ লোকজন এবং এক ধরনের অবিবেচক। এরা এমন সব প্রশংসা, এমন সব তৈলাক্ত কথাবার্তা বলেন যেগুলি আসলে নেতাকে বিব্রত করে, কিন্তু নেতার আসলে উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকে না। মানে এইটাই হচ্ছে অসুবিধা আর কি। ধরেন আমি এমন একটা কিছু কথা বলছি, আপনি আমার ছোট বোন হিসেবে আপনি চিন্তা করবেন আমার আচ্ছা ঠিক আছে বইলে ফেলছে বা করে ফেলছে, মানে এই উত্তর দেওয়ার কিছু নাই আর কি। কি বলবেন আপনি? কিছু বলার নাই কিন্তু। না, আমি আপনাকে বললাম যে আপনি আসলে মেলানিয়া ট্রাম্পের মতো ক্ষমতা বললাম, মানে আপনি এটা ভুল প্রমাণ করেন, কিছু বলার নাই। আমি যুক্তি দিতে থাকলাম যে মেলানিয়া ইমিগ্রেন্ট, আপনিও গিয়েছেন ওই দেশে, উনি ওইখানে থাকে, আপনিও থাকেন, তাই না? জোহরান মামদানি যেরকম নিউ ইয়র্কের মেয়র হয়ে গেছে, কোন একদিন আপনার সন্তান আপনার শহরের মেয়র হবে, কয়ে দিলাম আর কি। কিন্তু এই যে মানে ইতিহাস, আমি আপনাকে মুক্তিযুদ্ধের এই জায়গা থেকে সলিউশনটা বলে দিই। সলিউশনটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ঠিক মতো লিখে দেন, এই কেকটা কোথা থেকে এলো, কেকটা কিভাবে হলো বলে দেন, তাহলে আর এই তর্কটা থাকবে না। ইতিহাস নাড়াচাড়া করতে গিয়ে এটা প্রবলেমটা হয়েছে। কেউই কি সঠিক ইতিহাস বলে নাই? ইতিহাস তো ছিল, সেটাকে তো নানান জনের সঠিক ইতিহাসে না, ইতিহাস কাউকে কৃতিত্ব দেওয়ার জন্য লিখতে হয় না, ইতিহাসটা বলে যাইতে হয় মানুষ সিদ্ধান্ত নেবে কৃতিত্ব কার। যেমন ধরেন এই যে ব্রিটিশরা আমাদেরকে পরাধীন বানিয়ে ফেললো, আমরা কিন্তু খুব বলি সিরাজউদ্দৌলার পরাজয়ের সাথে সাথে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, কথাটা মিথ্যা।
ভারত তখনও স্বাধীন ছিল। বাংলার নবাব, যিনি মুঘল কর্তৃক ফরমানপ্রাপ্ত নবাব আর কি, তখন এই নবাবরা ফরমান নিয়ে, মুঘলদের একটা ডিক্রি নিয়ে বিভিন্ন প্রদেশ শাসন করতেন। তো সুবে বাংলার নবাব হচ্ছেন এই মুর্শিদ কুলি, আলীবর্দী, তারপরে সিরাজউদ্দৌলা। এটা কিন্তু মুঘল বাদশার ফরমান বলে। এই নবাবকে হারিয়ে দিয়ে নতুন একটা নবাব এখানে বসেছে। যে বসেছিল সেও কিন্তু মুঘল বাদশার ফরমান বলে। সে ব্রিটিশদের সাহায্য নিয়ে সিরাজউদ্দৌলাকে হটিয়ে দিয়েছে, কিন্তু মীর জাফর মুঘল বাদশার ফরমান বলে। কিন্তু মীর জাফরকে মুঘলরা অস্বীকার করে নাই। ফলে আমাদের এখানে যে ভারতের স্বাধীনতা সূর্য আমাদের এখানে অস্তমিত হয় নাই, কিন্তু আমরা এটা নিয়ে খুব গর্ব করি। ইতিহাসটা ঠিক মতো লেখা উচিত। সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, তার নিজের কিছু ভুল ত্রুটি ছিল, সেই কারণে। নাহলে এত সৈন্য নিয়ে পরাজিত মানে হবেন কেন? ইতিহাস তাই ঠিক না? মতো হওয়ার লেখা কথা। হয় নাই, ফলে এখন এটা নিয়ে কামড়াকামড়ি যার যার স্বার্থে চলতে ওই থাকে। যে ইতিহাসে কৃতিত্ব দিতে গেলে কি হয় জানেন? ইতিহাসে কাউকে আপনি বেশি কৃতিত্ব দিতে গেলে আলটিমেটলি ওই ইতিহাসটা নানান ধরনের তর্কে চলে যায়। যেমন এই এক কৃতিত্ব আমরা সিরাজউদ্দৌলাকে দিচ্ছি, আরেকদিকে ব্রিটিশরা একটা ইতিহাস লিখেছিল যে সিরাজউদ্দৌলা হলো কি বলে হলওয়েল একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, কি একটা কুয়া বানিয়ে ওখানে সবাইকে, ব্রিটিশদেরকে নাকি আটিয়ে দিয়েছিলেন। পরে হিসাব করে দেখা গেছে যত লোককে ওখানে ঢুকানো হয়েছে, বলা হয়েছিল, অত লোক ওই গর্তের মধ্যে কোনোভাবে ঢুকানো সম্ভব না। কিন্তু তারা ওইটা লিখেছে কারণ সিরাজউদ্দৌলাকে ভিলেন বানাইতে হবে। তো এরকম ইতিহাস লিখতে গেলে ইতিহাসে কুতর্ক সৃষ্টি হয়, কারণ দুই সাইডে তো মিথ্যা বলছে, কিছু মিথ্যা কিছু সত্য, কিছু মিথ্যা কিছু সত্য। তখন এই মিলেমিশ হয়ে এমন একটা ঘেটু তৈরি হয়, ওই ঘেটুর মধ্যে থেকে আর মানে মানে এই জন্যই সবজি প্রশ্নটা ঘেটু করছিলাম যে ঘেটু তৈরি হয় না, ঘেটু হয়ে যায়। সরকার এখন সামনের দিকে এগোতে চায়, অতীত নিয়ে খুব পড়ে থাকতে চায় না, কিন্তু এই কামড়াকামড়ি বা বিতর্ক ঘেটু তৈরিটা এটা আবার থেকেই যাচ্ছে। এটা মনে হয় আর মানে অন্ততপক্ষে অতীত এটা হিসেবে সহজে যাবে যাবে কি? না, কারণ এটা দূর করতে পারার কথা নতুন প্রজন্মের, অথবা এটা দূর করতে পারার কথা আহ যারা বুঝদার লোক তাদের। কিন্তু প্রবলেমটা হলো এই কথার ভিত্তি দিয়ে যেহেতু, এই কথার ভেতর দিয়ে যেহেতু রাজনৈতিক প্রাপ্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, রাজনৈতিক কারণে এটা নিয়ে তর্কটা চালিয়ে যাওয়া হচ্ছে, এটা চলতেই থাকে। আচ্ছা, এই যে মাঝখানে আপনি বলছিলেন মানে বিশেষ করে হামিদ টিকা নিয়ে কথা বলার সময় দুর্নীতি দূর করার জন্য হামিদ টিকা নিয়ে যে কাহিনীগুলো হলো, এখন এই দুর্নীতি, আমি যেই বরকতুল্লাহ বুলুর কথা বলছিলাম যে তিনি জামাতকে ইঙ্গিত করে কিন্তু স্বাস্থ্য বিভাগে দুর্নীতি হ্যাঁ, হয়েছে। আমি একটু তারা এগুলা বন্ধ করার নামে বড় বড় কথা বলে স্বাস্থ্য বিভাগে দুর্নীতি অব্যাহত রেখেছিলেন। স্বাস্থ্য বিভাগে প্রচুর দুর্নীতি হয়েছে। সবচেয়ে বড় হয়েছে ঘুষের লেনদেন, পোস্টিং ট্রান্সফারে আমি একটু প্রশ্নটা প্রবল করি, পরিমাণে আপনি ঘুষ প্রশ্নের সাথে লেনদেন মিলিয়ে হয়েছে। উত্তরটা দিলে একটু সুবিধা হবে যে বরকতুল্লাহ বুলু তিনি ওই একই সাথে বলছেন, মানে যেখানে আসলে পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকার কথা বলছেন, একই সাথে তিনি বলছেন যে শেখ হাসিনা সরকারের আমলের চেয়েও অন্তর্বর্তী সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে। এই রকম কি বিষয়টা? আমার কাছে মানে বিষয়টা এইভাবে কে বেশি কে কম এটা বলা যাবে না, তবে কমে নাই এটা শিওর। মানে যা ছিল সেটা অব্যাহত ছিল। ক্ষেত্র বিশেষে তারা অল্প সময়ের মধ্যে কিছু কিছু দুর্নীতির ঘটনা এমন ভাবে ঘটিয়েছেন যেটা বেশ চোখে লাগানো। অন্তর্বর্তী সরকারের সময় কিছু কিছু মন্ত্রণালয় এবং কিছু কিছু জায়গায় এমন প্রকাশ্য মানে আপনি দেখলেই বুঝবেন যে এখানে দুর্নীতির ছাপ আছে। কিন্তু সেগুলোরও কোনো জবাবদিহিতা হবে না, মানে অতীত হয়ে গেছে বলে। যেমন আপনি আমাকে একটা জিনিস বলেন তো, ইলন মাস্কের যে স্টারলিংক, বাংলাদেশে এটা এখন পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে? কতজন এটা ব্যবহার করছেন? এমন একটা অবস্থা করা হলো যে এটা আসলে নাকি ইন্টারনেট জীবনে বন্ধ হবে না। কিন্তু আপনি কি এটা জানেন স্টারলিং ভালো করে মেঘ হইলেই বন্ধ হয়ে যায়? মেঘে ঢাকা আকাশে স্টারলিং কাজ করে না। তো তাইলে এগুলা কোনো কথা? এইসব যে বলতে শুরু করলো তারা, ভাবখানা এরকম করলো। তো এরকম অনেক কিছু তারা করেছে যেগুলো একেবারে প্রশ্নবিদ্ধ। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে কতগুলো চুক্তি স্বাক্ষর করে রেখে গেছে, আপনার মনে হয় না যে এগুলোর ভিতরে কোনো একটা কিছু আছে? ডালমে কুছ কালা হ্যায়, আছে তো। 11 দিনে বাংলাদেশে কোনোদিন এত বড় কোনো সিদ্ধান্ত হয়েছে? একটা বন্দর দিয়ে দিল 11 দিনের মধ্যে, অফিস খোলা রেখে, এবং সেই লোকটা এখনো দায়িত্ব পালন করছে। যে কাণ্ডটা ঘটিয়েছিল ইউনূস সাহেবের মানসপুত্র, যার নামে কিনা বলা হয়েছিল যে সে নাকি ইউনূস সাহেবের চেয়ে বড় প্লেয়ার, এটা তো প্রমাণ করেছে ইউনূস সাহেব ক্ষমতা নেই, সে তো তার আসনে বসে আছে। তো এই যে বিষয় 11 দিনে এবং কিছু বন্দর কিছু দিয়ে দিল, কন্টিনিউশনের জন্য বিএনপি সরকার বিপদে পড়বে, এবং সেই সব বিপদে পড়ার কিছু কিছু জায়গা তারা তৈরি করে রেখেছেন, এবং কেন রেখেছেন এটা তারা জানেন। মানে ওই যে একটু আগে বলছিলেন যে ঝামেলা এড়াতেই একটু নীরব থাকা, মানে এই ঝামেলা এড়ানোর এই সব প্রস্তুতি। ঝামেলা তো আপনি এড়াতে পারবেন না, হ্যাঁ, বুঝলেন? 11 দিনে বন্দর, সব নির্বাচনের 3 দিন ঝামেলা আপনি আগে এড়াতে চুক্তি। পারবেন না। জি,
জি, কিন্তু এই বিষয়গুলোতে বিএনপিকে এখনো পর্যন্ত অবশ্য নীরবই দেখা যাচ্ছে ডাক্তার আব্দুল নূর তুষার। ফলে মানে ব্যাপারটা কেমন জানেন, জানালায় মশার নেটের মতো। আপনার পুরা বাসায় নেট করা আছে, একটা নেটের ছোট্ট একটা ফুটা। আপনি ভাবছেন ও আমার তো পুরা বাসায় নেটই আছে, কিন্তু মশা যা ঢুকার ওই ফুটার মধ্যে যে ঢুকে পুরা বাসায় রাজত্ব করবে। তো এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে আমার মনে হয় যে এই সরকারের আরো সচেতন হওয়া দরকার ছিল, কিন্তু তারা হন নাই। এবং যদি না হয়ে থাকেন তাহলে একটা সময় এসে এই সিদ্ধান্তগুলির ইম্প্যাক্ট তারা ফেস করবেন। সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে যা করবেন সেটার ফল পাবেন। জি, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। সংসদে যেমন এই বিষয়গুলো উঠলো না, মানে বাণিজ্য চুক্তি বা ওই যে ওই আপনি যেগুলো বলছিলেন, যেগুলো আসলে কিছু কিছু বিষয় সংসদে বাণিজ্য চুক্তিটা কার তোলার কথা আমি আপনাকে বলি, এটা বেশি তোলার কথা হচ্ছে বিরোধী দলের। তারা তো তোলেন নাই, কেউ তোলে নাই। কারণ তারা তো এটা তুলবেন না। তারা বড় বড় কথা বলবেন কিন্তু তারা এটা তুলবেন না কোনোটা। রুমিন ফারহানা একটু তুলেছিলেন, কিন্তু সেই বিষয় যে সময় আলোচনাটা চলছিল সেই বিষয়ের বাইরে বা বিধির রুমিনও বাইরে সরকারি হওয়া। দলে থাকলে তুলতেন না। রুমিন সরকারি দলে নাই, উনি একটু নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর জন্য এটা বলেছেন। রুমিন জানেন যে উনি তুললে এটা কোনো কাজ হবে না। এই চুক্তি নিয়ে কেউ কোনো একটা শব্দ করেনি, করবেও না, আপনি নিশ্চিন্ত থাকুন। জি, একদমই সেটাই সেটাই তো, সেজন্যই কথাটা বলছিলাম যে এই চুক্তি নিয়ে বা ওই যে যে গোপন ডালমেকুচ কালার যে আপনি বিষয়গুলো বললেন, সেই কালা বিষয়গুলো আর কেউ জবাবদিহিতার জায়গায় আসলো না। আর একটা বিষয় কি একটু ছোট্ট করে আপনার কাছে আর দুটো বিষয় কথা বলবো। এক হচ্ছে, আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাচ্ছেন কথা বলতে বলতে, তবুও এটা খুব না আমি বলে যাচ্ছি, বলেন, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। আপনার সাথে একলা কথা বলা অনেক সহজ। ওই অন্যান্য অনুষ্ঠানে আপনি কতগুলো লোক আনেন, এদেরকে নিয়ে কথা বলা খুব কঠিন। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। যাক, কথা মানে চলছে বলে মনে হচ্ছে যে এই ইস্যুগুলোও একটু আনি যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা বিষয় আমাদেরকে মানে দেখে বেশ কষ্ট লাগছে, মানুষের আবেগে নাড়া দিচ্ছে যে মাদ্রাসার এক 11 বছরের শিশু, এক এতিম মেয়ে শিশু, সে শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা, মানে সেই আল্ট্রাসাউন্ডের ভিডিওটাও ছড়িয়ে পড়েছে। এবং সাথে সাথে খবর আসছে কুমিল্লায় 1 বছর আগে এক মেয়ে ছাদ থেকে পড়ে, মাদ্রাসার ছাদ থেকে পড়ে সে মারা গেছে। সেও ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার ছিল, যৌন নির্যাতনের শিকার ছিল। তারপরে ধরুন, আমি মানে যখনই একটু সার্চ করি কিছু শব্দ, যেমন বলাৎকার শব্দটা নিয়ে যদি গুগলে সার্চ করা হয়, মোটামুটি 100% খবর আসে মাদ্রাসা কেন্দ্রিক। এখন এই বিষয়গুলোও তো আসলে একটু একটু টুকটাক গণমাধ্যমে হচ্ছে, কেউ তো মূল বলেন বিষয় না, হচ্ছে কেউ তো বলেন রিপোর্টেড না। ধরেন কেসেস। ইসলামিক বড় বড় আলেম ওলামারা যারা কথা বলেন, সংসদেও আছেন তারা কথা বলেন, বা ইসলামিক দলগুলো, কেউ তো কথা বলেন না কেন ডাক্তার আব্দুল নূর তুষার? এটা কথা বলার বিষয় না, এটা যদি প্রমাণিত হয় শাস্তি দেওয়া দরকার। যদি প্রমাণিত হয় এই ঘটনাগুলি, বাংলাদেশে তো আইন আছে, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন, কথা বলার মধ্যে এটা থেকে যায়। আপনি আমাকে বরং বলেন যে কয়টা শাস্তি হয়। আর এটা তো একটা অপরাধ, এটা মাদ্রাসায় হোক, স্কুলে হোক, যেখানেই হোক। আহ মানে প্রথমত যিনি অ্যাডাল্ট না তার সঙ্গে এই কর্মটাই অন্যায়। আপনি কোন অ্যাডাল্টের সঙ্গে তার কনসেনসুয়ালি আপনি তার সঙ্গে মিশতে পারবেন না। আর যদি কেউ অ্যাডাল্ট হয়, তার মতামতের ব্যতি রেখে আপনি তার সঙ্গে মিশতে পারবেন না। এটা হচ্ছে আইন, এটাই হচ্ছে সামাজিক আইন। এটা কিন্তু কোনো ধর্মীয় বা অন্য কোনো আইন না। এটা হচ্ছে সারা পৃথিবীতে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা বিষয় যে কোনো ব্যক্তি যদি অ্যাডাল্ট না হয়ে থাকে, 18 নিচে বয়স হয়, তাহলে তার সঙ্গে আপনি কোনোভাবেই অপরাধ। কোনো ধরনের যৌন সংসর্গ করবেন না। আর যদি তিনি 18 বছরের হয়ে যান, তাহলে তার অনুমতি ব্যতিরেকে আপনি পারবেন না। এবং এটা পুরুষ এবং নারী উভয়ের বেলায় প্রযোজ্য। কোন নারীও কোনো পুরুষকে এটা করবে না, কোন পুরুষও নারীকে করবে না যদি তারা 18 বছরের নিচে হয়ে থাকেন। তাহলে এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়, এটা ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই ক্রিমিনাল অফেন্সের শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা যেখানেই হয়ে থাকে না কেন। সেই শাস্তির জায়গাটা আমরা লক্ষ্য করেছি হয় না, কারণ আমাদের এইখানে নানা ভাবে এই বিষয়গুলিকে আমরা অ্যাভয়েড করি। এবং আমরা এক ধরনের চুপ করে থাকা বা অন্যদিকে তাকিয়ে থাকার একটা রীতি বহুদিন ধরে তৈরি করেছি। এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য একটা এনজিও কাজ করতো, ব্রেকিং দ্য সাইলেন্স। আমি এদের সঙ্গে বহুদিন কাজ করেছি, কিন্তু ব্রেকিং দ্য সাইলেন্স কিন্তু আসলে সম্ভব হয় নাই। উল্টা ব্রেকিং দ্য সাইলেন্স থেকে আমি দু একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে বলাৎকারের শিকার শুধু নারীরা না, পুরুষরাও হয়। তখন আমার সঙ্গে যেভাবে তর্ক করেছিল কিছু লোক, আমি তখনই উপলব্ধি করেছি যে মানুষ আসলে এই বিষয়গুলির মুখোমুখি হতে চায় বলাৎকার না। তো মূলত পুরুষ শিশুর ক্ষেত্রেই বলা হয়, ধর্ষণ শব্দটা ব্যবহৃত হয় মানে নারী শিশুর ক্ষেত্রে বা হ্যাঁ, তো নারীদের ক্ষেত্রে। এই কথাটা আমি যখন তাদেরকে একটা গোল টেবিল বৈঠকের মধ্যে বলেছিলাম, আমার মনে আছে যে এরপর রীতিমতো ওই ধরনের কাজে আমি যাতে কথা না বলি সেই চেষ্টাটা অব্যাহত হয়ে গেল।
এবং যে সেটা আমাকে ডাকা বন্ধ খুবই করা হলো। নিন্দনীয়, সেটি খুবই নিন্দনীয় ব্যাপার, মানে সাইলেন্স, ব্রেকিং দ্য সাইলেন্সের ব্যাপারে আরও বেশি সাইলেন্সে চলে যাওয়া যেন হয় সেরকম একটা পদ্ধতি। কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে বলতে চাচ্ছি, মানে ধরেন এটা একটা সমাজে খুবই অহরহ বা খুবই মানে নিয়মিত একটা অপরাধ, ধর্ষণের অপরাধটা। কিন্তু আমি যেটি আসলে বলছিলাম, এটি কি বা এইরকম একটা অভিযোগ যে আসে যে মাদ্রাসা কেন্দ্রিক এই অপরাধগুলোর মানে সংখ্যা বেশি বা না, এটা কোনটা এটা বেশি কি কোনটা ঠিক? কম এটা আসলে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারবো না। তবে এই অপরাধটি রিপোর্টেড হয়েছে ওইখান থেকে, এবং এটা কোথায় হচ্ছে অপরাধটা, এর চেয়ে বেশি জরুরি হচ্ছে অপরাধটা একটি অপরাধ কোথায় হলো বিষয় না, এটা বাংলাদেশে হয়েছে, এবং অপরাধ হলে শাস্তি দিতে হবে, সোজা কথা। আপনি শাস্তির কথা বলছেন, কিন্তু আমি বলছি যে আমাদের এখন ইসলামিক নেতারা অনেক আলেম ওলামারা আছেন, অনেক শক্তপোক্ত কথা বলেন। সেই প্রশ্ন যেমন উত্তর ধরেন আপনি তাদেরকে দিতে আপনি হবে। বলছিলেন যে সেই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। ধর্ম কোথাও বলে নাই যে আপনি ধর্ম পালন করলেই যে আপনি কোনো অপরাধ করবেন না, ব্যাপারটা এরকম না। প্রচুর ধর্ম পালন করা ব্যক্তি অপরাধ করেন তো। অপরাধ হচ্ছে মানুষের একটা প্রবণতা। আপনি কোনো ধর্মে দাখিল হয়েছেন মানে এই না যে আপনি কোনো অপরাধ করবেন না, তাইলে দোজখ আছে কি করতে, তাই না? কিন্তু ওই যে মানুষ আপনি অপরাধ বলছিলেন করবে, না, মানুষ অন্যায় করবে, আপনি মানুষের বলছিলেন না, ইহকালে এবং পরকালে উভয় জায়গাতে শাস্তির হ্যাঁ বিধান আছে, তাই না? হ্যাঁ তাহলে মানুষ অপরাধ করবে। ফলে আপনার অপরাধ কমানোর জন্য ধর্ম একটি প্রক্রিয়া, কিন্তু এর মানে এই না যে আপনি ধার্মিক হলে কোনো অপরাধ করেন না, ব্যাপারটা সেরকম না। না, তা তো বটেই, ধার্মিক হলে অপরাধ করবে, কিন্তু মানে তারা নানান রকম বক্তব্য রাখেন। আপনি বলছিলেন না যে 18-র উপরে সেটি একটা আইন আর তাদের 18-র নিচে হলে তাদের একটা আইন। বক্তব্যের ব্যাখ্যাটা তাদেরকে দিতে হবে। তারা তো তাদের মতো করে বক্তব্য দেন, আপনার উচিত হবে তাদের কাউকে ডেকে এনে জি, এটা জিজ্ঞেস এটি করা যে আমার আপনারা খুবই এগুলা প্রশ্ন কেন যে বলেন। না, তারা কেন হ্যাঁ, বলেন না আপনারা যে কেন এই বলেন। বিষয়গুলো নিয়ে যা চলছে সেটির বিষয়ে তাদের বক্তব্য কি, বা তারা কেন, তারা একটা কথা বলে তো অনেক ইম্প্যাক্টফুল হয় নিশ্চয়ই। ফলে আমি আসলে মানে ভাবছিলাম এটা এক ধরনের বিব্রতকর জায়গা। আমি আপনাকে একটা জিনিস বলি, ভিকারুননিসা স্কুলের মতো জায়গায় পরিতোষ নামে একটা হ্যাঁ মনে আছে, চিকিৎসক, একজন শিক্ষক শিক্ষক, শিক্ষক পরিতোষ নামে একজন শিক্ষক, হ্যাঁ, সে একটা এই ধরনের উদ্ভট কাজ, একটা ভয়ঙ্কর একটা স্ক্যান্ডাল ঘটিয়েছিল। তো ওই পরিতোষের যে রাস্তায় আন্দোলন হয়েছিল, সবকিছু হয়েছিল, সেখানে আমরা অনেকে অংশ নিয়েছিলাম এই পরিতোষ সংক্রান্ত বিষয়টাতে। কিন্তু কি হয়েছে আসলে শেষ পর্যন্ত, এই মামলার ফল কি আমরা আসলে ফলো আপ করি না, আমরা জানার চেষ্টা করি না। জি, দুঃখজনক। আমি এটাই মানে তখন বিরাট ব্যাপার হয়েছিল, একেবারে হ্যাঁ বিশাল, একদম। পত্রিকাতে অপেড লেখা টেখা অনেক কিছু হয়েছিল। তারপরে পরিতোষের কি হয়েছে আমি জানি না, আসলে আপনি জানেন? না, আমিও জানি না, আমিও জানি না, হয়তো ফলো আপ করা হয়নি, এটা আমাদেরই ব্যর্থতা। এবং এই কারণে হয়তো কিছু হয়ও না, গণমাধ্যমের তো একটা চাপও থাকে। ফলে আসলে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানে অফিস আদালত সবখানেই এরকম কিছু নিপীড়নের খবর ঘটে, কিন্তু নিপীড়ন আর নির্যাতন দুইটা দুই রকম। আর যেটা হচ্ছে এই যে জোরপূর্বক যৌন সংসর্গ করা, এটা তো ধর্ষণ। ধর্ষণ, তো বলাৎকার। এটা সম্পূর্ণ ভিন্ন অপরাধ। আপনি একটা হ্যারাসমেন্ট করেছেন, আপনার জরিমানা হইতে পারে, শাস্তি হইতে পারে, চাকরিচ্যুত হইতে পারে, কিন্তু ধর্ষণের শাস্তি তো আর জরিমানা চাকরিচ্যুত না। জি, অতএব এটা কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা সেটা নিচ্ছি না যে এটা একটা অন্যায়, এটা একটা সামাজিক অন্যায়, সেটাই আমি মনে করি। শেষ এই ঘটনা প্রসঙ্গ। যেখানেই ঘটুক, হ্যাঁ, মানে এইটাকে খুব হার্শলি ডিল করা উচিত, মানে ধর্ষণকে খুবই হার্শলি ডিল করা উচিত। নিশ্চয়ই, এবং এটি নিয়ে আসলে আশা করছিলাম যে কোথাও থেকে খুব শক্ত কোনো বক্তব্য আসবে, যার কারণে একটু চাপও তৈরি হবে। সেরকমটা দেখছি না বলেই হয়তো মানে এই প্রশ্নটা মাথায় আসলো এবং আপনাকেই জিজ্ঞাসা করলাম। মুক্ত গণমাধ্যম দিবস গেল ডাক্তার আব্দুল নূর তুষার, গত রোববার। আম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলছেন গণমাধ্যমের সাথে দ্বন্দ্বে জড়ানোর মতো বোকামি সরকার করবে না। কিন্তু যদি একই লাইনে সরকার আর গণমাধ্যম চলে, বা সরকারের পন্থী, আমাদের তো অনেক পন্থা আছে, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী সাংবাদিক, মানে সরকারের পন্থীরাই যদি আসলে গণমাধ্যমের দায়িত্বগুলোতে থাকে, তাহলে দ্বন্দ্বে জড়ানোর প্রয়োজনীয়তাই হয় না, নাকি? সরকারপন্থীরা দায়িত্ব নিচ্ছেন অনেক জায়গাতে, সত্য কথা, দায়িত্ব নিচ্ছেন না, অনেকে জোর করে ঢুকে নিয়ে পড়ছেন। ফেলেছেন। তো জবরদস্তি যদি কেউ ঢুকে পড়েন, এই জবরদস্তির ফলে যে নতুন গণমাধ্যম তৈরি হবে, সেই গণমাধ্যম আগের মতো জি হুজুর করবে। তো জি হুজুর করলে পরিণতি যেখানে যাওয়ার সেখানেই তো যাওয়া। আমরা তো এটা দেখেছি, এখন তো একটা ল্যাব প্রুভেন একটা কেস আছে আমাদের সামনে। প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি, করলে কি হয় সেটা তো আমরা দেখতে পেয়েছি। তবে জাহিদ যেটা বলেছেন, আমি সেটা মনে করি সেটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি থাকলে একই কথাই বলতাম। দ্বন্দ্বে জড়ানো মানে কি? গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। তো সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, অথবা গণমাধ্যমে কেউ নেগেটিভলি সরকারের কোনো সমালোচনা করলে সেটাকে ব্যক্তিগতভাবে নিয়ে অত্যাচার, নির্যাতন সেই পথে না যায়, তাহলে হবে দ্বন্দ্বে না জড়ানো। আর একটা সেটা একটু প্রশ্ন নিজের লোক করি।
নিজের লোক নিয়োগ দিয়ে দ্বন্দ্বে না জড়ানো ওইটা এক ধরনের জিনিস, কিন্তু আপনার তো নিশ্চয়ই মনে আছে নিজের লোক তো আওয়ামী লীগের সময় প্রচুর নিয়োগ দেওয়া হয়েছিল, কোনো টিভি চ্যানেল দেওয়া হয় নাই যেটা আওয়ামী লীগের বিশ্বাসভাজন না। তারপরেও কি সাংবাদিকদের উপরে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকজন রুষ্ট হয় নাই? দু একজন সাংবাদিককে তারা মানে নানান ভাবে আক্রান্ত করে নাই? করেছে। কারণ দিন শেষে কোনো না কোনো সাংবাদিক কেউ না কেউ তো প্রতিবাদ করে বসে, কেউ না কেউ কথা বলে, এটা তো একেবারে চুপ করিয়ে রাখা যায় না। ফলে আমার কাছে মনে হয় যে এই নিজের লোক নিয়োগ দিয়ে দ্বন্দ্ব কমানোর কোনো উপায় নাই, বরং এটা করলে পরে বিপদ হয়। এটা করলে পরে সরকারের বিশ্বাসযোগ্যতা কমে যায় এবং সরকারের লোকজনের এই ধরনের প্রকাশ্য আহ তৈলমর্দন মানুষকে শুধু আস্থাহীন করে না, বিরক্ত করে ফেলে। আরেকটা কি পলিসি সরকার করছে, ধরেন নির্যাতনের পলিসি, যেমন আপনি বলছেন যেটা আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন সময় ছিল বা তার আগেও হয়তো ছিল, সেখান থেকে একরকম আস্থায় আনা, ধরেন যারা সমালোচক, আপনারা যারা শক্তপোক্তভাবে কথা বলার সক্ষমতা রাখেন, গঠনমূলক সমালোচনা থেকে মানে শক্ত সমালোচনা করার সক্ষমতা রাখেন, আমি যতটুকু জানি আপনিও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন, ভুল হলে আপনি সংশোধন করতে পারেন, বা আরও যারা শক্তপোক্তভাবে কথা বলেন তার গণমাধ্যমে। সাথে আমি আগেও কথা বলেছি, উনি আমাদের কলেজে পড়তেন, আমাদের ইউনিয়নে না না, এসেছিলেন। প্রধানমন্ত্রী হবার পরে আর কি, প্রধানমন্ত্রী হবার পরে। হবার পরে কথা বলেছি, মানে এটা প্রথম নয়, আমি আগেও কথা বলেছি, কেউ তো এত এত দীর্ঘ সময় কথা হয়। মানে সালাম প্রধানমন্ত্রী দিয়েছি, ওয়ালাইকুম প্রধানমন্ত্রী সালাম যখন বলেছেন। যারা মানে সমালোচনা করতে পারেন শক্ত শক্ত, তাদেরকে ডেকে তাদেরকে একরকম যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তখন একটু নরম হয়ে যায় কিনা সমালোচনাটা? না, বিষয়টা ওরকম ভাবে ঘটে নাই, বিষয়টা ওরকম না। আলোচনার বিষয়বস্তু তো আমি জানি, আমার কাছে এটা মনে হয় না, বরং উল্টাটাই মনে হয়েছে উনি জেনুইনলি সমালোচনা শুনতে চাচ্ছেন। আপনার কাছে চেয়েছেন? মানে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারবো, অন্যদেরটা জানি না। আপনার কাছে কি কি সমালোচনা শুনেছেন? উনি সমালোচনা শুনতে চান, এটা আমার কাছে মনে হয়েছে। উনি শুনতে চান যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ, উনি শুনতে চান। উনি কি এবং চেয়েছেন, উনি আপনি এটা কি শোনা, বলেছেন? মানে আমি কি বলেছি এটা তো বলবো না, আমি আপনাকে বলবো আপনারটা, ওনারটা ওনার সাথে বলছি। আচ্ছা আচ্ছা, মানে ওখানে মানে ওইটা কি একটু। আমাকে যারা চেনে তারা জানে যে আমি কিভাবে কথা বলি, ওনাকেও যারা চেনেন তারাও জানেন উনি কিভাবে কথা বলেন। আমাদের মধ্যে একটি চমৎকার আলাপ হয়েছে, কিন্তু সেই আলাপের মধ্যে কোনো ব্যক্তির স্বার্থ ছিল না, কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া ছিল না, কিচ্ছু ছিল না। আমরা কথা বলেছি মূলত বিভিন্ন ইস্যু নিয়ে, এবং সেই সব ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে যে উনি আলোচনা এবং সমালোচনা দুইটাই শুনতে চান, তার মধ্যে ইচ্ছাটা আছে, যেটা আমি অতীতে অনেকের মধ্যে দেখিনি। কিন্তু এটার মধ্যে কি কোনো গোপনীয়তা আছে? আমার সঙ্গে তার এইভাবে অন্য কোনো প্রধানমন্ত্রী কথাও বলেন নাই, এটাও ঠিক। বা কথা আগে এত হয়েছে হয়তো ফোনও অন্য করতে শুনি কারোর নাই, সাথে। সাংবাদিকদের ফোন করছেন, চিঠি দিচ্ছেন, এরকম যা শুনতে সেটা তো পাচ্ছি। একটা ভালো জিনিস। আপনি কি নিশ্চয়ই, মনে করেন না যে অবশ্যই। আমি আপনাকে একটা তুলনা দেই, শুনতে খারাপ লাগবে, ঈদের সময় 5,000 টাকা ধরিয়ে দেওয়ার চাইতে খামের মধ্যে সাংবাদিকদের হাতে, কিংবা নারী সাংবাদিককে 2টা শাড়ি দিয়ে দেওয়া, এটা দিয়ে দেওয়া, তাই না, নিজের একটা গয়না দিয়ে দেওয়া, এর চাইতে বরং কথা বললে ভালো হইতো না? কথা বললে ভালো মন্দ আলোচনা হতো, কেউ ভালো বলতো, কেউ মন্দ বলতো, জানা হতো। কিন্তু আপনারা যে আপনি জনবিচ্ছিন্ন আপনি হয়ে যা যাওয়ার আপনি যা জনবিচ্ছিন্ন বলেছেন। হয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এইগুলি। আপনি কি কারণে সাংবাদিকদের খামের মধ্যে করে টাকা দিবেন ঈদের সময়? ঈদই এটা কি দিবেন নাকি? অন্যদেরকে তো দেন নাই। বাংলাদেশের সকল পেশাজীবীর অধিকার নাই, শুধু সাংবাদিকদের ছিল ঈদি পাওয়ার অধিকার? না না, এটা তো খুবই দারুণ ব্যাপার যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের সাথে পার্সোনালি কথাবার্তা বলছেন, জানছেন, শুনছেন, কিন্তু আপনার সাথে যে কথোপকথন হলো বা আলাপচারিতা হলো, সেটা কি কোনো গোপন বিষয়, মানে বলা বলা যায় না, যে গোপন অগোপন আলোচনা? কিছু নাই। যে আলাপটা দুইজন মানুষের মধ্যে হয় এটা হচ্ছে ডিসিশন। আমি এটা বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এখন আরেকজন যিনি আছেন উনি বলে দিলে বলে দিবেন। আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, বাংলাদেশ তো এসে বলেছে না নন ডিসক্লোজার, বলে নাই, কিন্তু আমেরিকা এটা ছেড়ে দিয়েছে। তো সেরকম আমি মনে করি যে আলাপটা যেভাবে হয়েছে, এই আলাপটা বাংলাদেশ বলে বন্ধুত্বপূর্ণ নাই আলাপ। কারণ এটা বাংলাদেশ স্বার্থের না না, পরিপন্থী কিন্তু কাজ এটা একটা করেছে। বন্ধুত্বপূর্ণ আলাপ। এইটা ডেফিনেটলি, এটা গণমাধ্যমে বলার মতো হইলে তো আমি ক্যামেরা নিয়ে যেতাম কেন? আচ্ছা আচ্ছা, ঠিক, এটা গণমাধ্যমে বলার মতো না। শেষ প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের আমি সময়। যেটা আপনাকে বলেছি ওইটাই হচ্ছে আলাপের সারবস্তু। আমি অনুভব করেছি যে উনি সমালোচনা শুনতে আগ্রহী। আচ্ছা, খুবই দারুণ ব্যাপার। অন্তর্বর্তী সরকারের সময় হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলায় বেশ কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, জামিন হয় নাই, দীর্ঘ 2 বছর বা তারও বেশি সময় ধরে তারা আসলে কারাগারে আছেন। এই বিষয়েও ডক্টর জাহিদ বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন।
আমি এখানে আসলে আপনি কোনটা? এই যে সাংবাদিকরা যারা কারাগারে আছেন, অন্তর্বর্তী সরকারের সময় কারাগারে গেলেন না, মানে সাংবাদিকরা যারা বিশিষ্ট সাংবাদিক, আওয়ামী লীগ আমলের আওয়ামীপন্থী হিসেবে পরিচিত সাংবাদিক যারা জেলখানায় গেছেন আছেন, তাদের প্রসঙ্গেই তিনি বলছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার কাছে কি মনে হয় আসলেই গুরুত্ব সহকারে? কারণ 3 মাস তো চলে গেল, সরকারের কোনো আমার কাছে অগ্রগতি সেটা নাই। মনে হয় অন্যভাবে। আমি আপনাকে ব্যাপারটা বলি। হ্যাঁ, কারণ দায়িত্ব রিপোর্টার্স নেবার উইদাউট পরপরই 23 ফ্রন্টিয়ার্স, হাজারের উপরে মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেছে। জি। 23,000-এর মতো মামলা তো আসিফ নজরুল উইথড্র করে দিয়েছেন, না, এই এই সরকার সরকার করেন। বিএনপি সরকার প্রত্যাহার করেছে, আইনমন্ত্রী হ্যাঁ, সংসদে তারা জানিয়েছে। সেটা তাদের রাজনৈতিক মামলা হইতে পারে। আওয়ামী লীগও তো এরকম অসংখ্য আজে করেছে। বাজে মামলা দিত। বাসন চুরি থেকে শুরু করে এমন কোনো মামলা নাই দেয় নাই, আবোল তাবোল মামলা দিত। মামলা দিয়ে দিয়ে মামলাকে একেবারে হাস্যকর বানিয়ে ফেলা হয়েছিল, এবং একই ঘটনা অন্তর্বর্তী সরকারও ঘটিয়েছে। এখন আপনি আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি এটা বলবো যে প্রথম বিষয় হচ্ছে কাউকে বিনা বিচারে আটক করে রাখা যায় না। আপনার নামে যদি ভুয়া মামলাও দেওয়া হয়, সেই মামলা কোর্টে যাইতে হবে, ওখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঠিক অথবা ভুল প্রমাণিত হবে। কিন্তু এই যে বিনা বিচারে দিনের পর দিন, সাংবাদিক না শুধু, বহু মানুষকে আটক করে রাখা হয়েছে, এটা অন্যায়। এটা এটা জাস্টিস ক্যারিড আউট হওয়া না, এটা বিচার ক্যারিড আউট হওয়া না। অতএব সকল মানুষই যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা যদি মামলা হয়ে থাকে, তাহলে মামলা হলে সেটা কোর্টে যাবে, বিচার আচার করা উচিত। কিন্তু বিচারবিহীন ভাবে ধরেন, এই যে শাহরিয়ার কবির যে জেলখানায় আছেন, উনি কিন্তু সেই অর্থে সাংবাদিকও না। উনি মূলত শাহরিয়ার কবির একজন লেখক। ওনার যদি কোনো রাজনৈতিক বিশ্বাস থাকে বা কোনো কিছু থাকে, বা কোথাও ওনার কোনো সত্যিকার অর্থে মামলা করার মতো কোনো স্কোপ থাকে, মামলা হতেই পারে, হয়েছে, ভালো কথা। উনি কোর্টে যাবেন, কোর্টে তার সওয়াল জবাব হবে, কিন্তু উনি জামিন পেতে পারেন। কিন্তু এরকম একজন বয়স্ক লোক, যিনি ছোটবেলায় আমাদের জন্য এত বই লিখেছেন, তাই না, এবং তার নলিয়াছড়ির সোনার পাহাড় থেকে শুরু করে এই যে সাধু গ্রেগরির দিনগুলি, অসংখ্য বই, মানে যেগুলি বাচ্চাদেরকে মোহিত করেছে, তো সেই লোকটা অহেতুকই কোনো মানে বিচার হচ্ছে না, আছেন আর কি ওইখানে। এরকম বিচারবিহীন ভাবে আটক হয়ে থাকাটা, এটা একদমই ঠিক না। অর্থাৎ গুরুত্বের সাথে নিলে প্রথমে যেটা করতে হবে, হয় জামিন অথবা বিচার, এই দুইটার যে কোনোটাকে এক্সপেডাইট করতে হবে, অর্থাৎ গতি বাড়িয়ে দিতে হবে। সেরকম কি অতএব দেখছেন? গুরুত্বের সেরকম সাথে, কি দেখছেন? এখন জাহিদের পক্ষে এটা বলা সহজ, কারণ জাহিদ হচ্ছেন উপদেষ্টা, তাই না? জাহিদ ওনার সঙ্গে কথা বলতে পারেন, চাইলে হয়তো প্রত্যেক দিনও পারেন, সেটা তো আমরা কেউ পারি না। অথবা জাহিদ যদি বলে থাকেন, আমি এটা সত্য বলে ভাবতে রাজি। সেটাই এখন এটা যদি অবশ্যই। সত্য হয়ে থাকে, তাহলে যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে কিছুদিনের মধ্যে এটা কিছু কাজও দেখা যাবে, যেটা গুরুত্বের সাথে নেওয়ার ফলে কিছু পরিবর্তন এসেছে। জি, মানে কিছুদিনের মধ্যে দেখা যাবে 3 মাস চলে গেছে। যেমন ধরেন জামাতের একজন নারী কর্মীকে যখন গ্রেপ্তার করা হলো ফেসবুকে লেখার কারণে, ব্যাস সাথে সাথে জামাত সংসদে আল্টিমেটাম দিয়ে দিল এবং তার পরপরই সে ছাড়া পেয়ে গেল। এরকম আরও অনেকগুলো ঘটনাই কিন্তু ঘটেছে। কিন্তু মানে গুরুত্বের সাথে নিলে 3 মাসেরও বেশি সময় এই সরকারের হয়ে যাচ্ছে এখন। মনে হচ্ছে কি খুব গুরুত্ব পাচ্ছে। মানে আপনি মনে করছেন যে এটাই সবচেয়ে গুরুত্ব পাওয়ার মতো ব্যাপার? আনিস আলমগীর ছাড়া পেয়েছেন, আরো অন্যান্যরা ছাড়া পেয়েছেন, ছাড়া তো পাচ্ছেন। এখন আপনি যদি বিশেষ কয়েকজনের জন্য আপনি আপনার মনে হয় যে গুরুত্ব পাচ্ছে না, তাইলে অন্য কথা। কিন্তু আমি তো একজনের নাম বলেছি, আমি মনে করি তাকে ছেড়ে দেওয়া উচিত। এরকম বয়সী যারা আছেন, বেশি বয়সী, তাদেরকে বয়সের কারণে জামিন দিয়ে দেওয়া উচিত, এবং সেখান থেকে কোর্টে আনা নেওয়া করা উচিত। কারণ এই বয়স্ক লোকগুলি জেলখানার মধ্যে মৃত্যুবরণ করলে বা কোনো ধরনের অসুস্থতা আক্রান্ত হলে, জিনিসটা সরকারের রেপুটেশনের জন্য ক্ষতিকর হবে। জি, নিশ্চয়ই। আমি এই জন্যই প্রশ্ন করছিলাম যথেষ্ট গুরুত্ব আসলে পাচ্ছে কিনা। মনে ধরেন হয় টার্মিনাল ইলনেস যদি মনে কারো হয় থাকে, কারো যদি ক্যান্সার থাকে, কেউ যদি পক্ষাঘাতগ্রস্ত হন, কারো যদি রেগুলার ওষুধ খেতে হয়, কারো যদি কিডনির রোগ থাকে, হ্যাঁ, এই ধরনের রোগীদেরকে আলাদাভাবে চিন্তা করা উচিত। জেলখানায় তাদের এমনিতেই শরীর খারাপ হবে, কারণ জেলখানায়, আপনি জানেন কিনা জানি না, সারা বাংলাদেশে অল্প কয়েকজন ডাক্তার আছেন, জেলখানায় ডাক্তার নাই। এই হাজার হাজার রোগীদের জন্য জেলখানায় ডাক্তার নেই। থাকেন মনে হয় একজন, একজন চিকিৎসক ও, থাকেন। সব জেলখানায় ডাক্তার নাই, মানে আপনি খোঁজ নেবেন, দেখবেন যে অতি অল্প সংখ্যক ডাক্তার আছে, যে সংখ্যাটা আপনি 2 হাতে গুনতে পারবেন। দেশের জেলখানাগুলিতে যত কয়েদি, তার তুলনায় 2 হাতে গুনতে পারার মতো ডাক্তার, মানে কিন্তু ইটস নট রাইট। জি, অনেক ধন্যবাদ, অনেক এবং ধন্যবাদ। জেলখানায় ডাক্তার থাকলেও জেলখানার যে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। ডাক্তার একা গেলেই তো হবে না, ডাক্তারের সঙ্গে তার সাহায্যকারী থাকতে হবে। জেলখানায় হঠাৎ হৃদরোগ হলে দ্রুত হৃদরোগের জন্য যেসব ব্যবস্থা নিতে হয়, সেগুলো নেওয়ার মতো ব্যবস্থাও নাই। জি, জেলখানার নিজস্ব অ্যাম্বুলেন্স আছে? জেলখানাকে অ্যাম্বুলেন্স কল করতে হয়, অধিকাংশ জেলখানায় নিজস্ব অ্যাম্বুলেন্স নেই।
তারপর সেই অ্যাম্বুলেন্সের সাথে আবার পুলিশ ডাকতে হয়, পুলিশ আইসা জেলখানা থেকে রোগীকে নিয়ে যাবে, ততক্ষণে রোগীর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। জি, অনেক অনেক প্রাথমিক ধন্যবাদ, অনেক চিকিৎসা ধন্যবাদ। যে আমার কোনো মনে হয় ধরনের টার্মিনাল ইলনেসে, যেমন ধরেন যে কোনো ধরনের ইমার্জেন্সি চিকিৎসাটা জেলখানার ভিতরেই থাকা উচিত। যেমন বাংলাদেশের জেলখানায় ডিফিব্রিলেটর আছে, হার্ট বন্ধ হয়ে গেলে যে শক দেয়। এবার আপনি আপনি কোন শহরে থাকেন শারমিন? মানে এখন আপনি, হ্যাঁ, এখন আমি যুক্তরাষ্ট্রের একটা স্টেটে থাকি। যুক্তরাষ্ট্রের একটা শহরে থাকেন, সেই শহরের এয়ারপোর্টে গেলে আপনি দেখবেন যে এয়ারপোর্টের মধ্যে অন্তত 6টা ডিফিব্রিলেটর আছে। আপনি স্টেডিয়ামে গেলে দেখবেন যে ডিফিব্রিলেটর আছে, লেখা থাকে যে হার্ট অ্যাটাক হলে এখানে শক দাও। ওখানে অ্যারো দেওয়া থাকে এই জায়গাতে ইমার্জেন্সি। আমাদের কোন জেলখানায় ডিফিব্রিলেটর আছে? হার্ট বন্ধ হয়ে এর গেলে সাথে শক তো দিবে। মানে বাংলাদেশের খুব ভালো ভালো জায়গারও তুলনা হয় না, জেলখানা তো অনেক দূরেরই কথা মনে হয়। না, কিন্তু এটা থাকার কথা। ভালো ভালো জায়গা তো সরকারের নিয়ন্ত্রণে না। সরকার যখন কোনো কয়েদিকে ওখানে নিয়েছে, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের। আপনি কাউকে 20 বছরের সাজা দিলেন, উনি 3 বছরের মাথায় মরে গেল, উনি তো মুক্তি পেয়ে গেল, আপনি তাকে 20 বছর জেল খাটাবেন? রুডলফ হেস, এই যে জার্মান ভদ্রলোক, উনি তো 96 না 90 বছর পার করেছিলেন, উনি কারাগারে ছিলেন। তো কারাগারের মধ্যে একটা লোক 90 বছর বাঁচে কেন? কারণ ওই জেলখানার ওই শাস্তিটাতে সে যেন আরো বেশি পায়। আপনার তো বাঁচিয়ে রাখার দায়িত্ব জেলখানার মধ্যে, আপনি তো ব্যবস্থা করেছেন জেলখানা যাতে লোক মরে যায়। জি, জি, ধন্যবাদ। একটু মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় আসলো বলেই সাংবাদিকদের কথাটা বিশেষভাবে তুললাম। আপনি একদমই ঠিক বলেছেন, সাংবাদিক ছাড়াও আরও অনেক মানুষই আছেন যারা বিনা বিচারে আছেন এখন। দেখা যাক আসলে অত্যন্ত গুরুত্ব সহকারে সত্যি নিয়েছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই বিষয়ে কাজ হয় কিনা। অনেক আমি ধন্যবাদ। একাধিক লোকের অনেক কথা ধন্যবাদ। বলতে পারি, যেমন অনেক মুক্তিযোদ্ধা আটক হয়ে আছে যারা মুক্তিযুদ্ধ করেছেন। তাহলে মুক্তিযুদ্ধ করার যে বেনিফিট, সেই বেনিফিট হিসেবে তাদেরকে জামিন দেওয়া যেতে পারে, কারণ তাদের বিরুদ্ধে যে মামলাগুলি এই মুহূর্তে যেগুলি আছে তার অধিকাংশই ভুয়া। যদি কোনোটার মধ্যে মেরিট থাকেও, সেটা উনি ধরেন যার 80 বছরের বেশি বয়স, এমন ব্যক্তিকে জেলখানে আটকে রাখার জামিন কোনো দেবে। মানেই নাই। উনি পালাবেন কোথায়? উনি উনি ওনার নিজের বাসার উপরতলা থেকে নিচতলায় নামতে পারে না। এই লোককে আপনি জেলখানায় রেখে দিচ্ছেন কি কারণ? কোনো কারণ নাই। উল্টা সরকারের পয়সা খরচ করছেন ওই লোকটার পিছনে। কোনো দরকার নেই, নিজের বাসায় খাক ডাক, আয়সা কোর্টে এসে হাজিরা যে দিন। ফেস করুক, হাজিরা দিক, একদমই, একদমই। কোর্টে আসুক, জনগণের লড়ুক। ট্যাক্সের পয়সায় কেন অপরাধী বা হ্যাঁ, কারণ উনি যদি অসুস্থ হয় অপরাধী না এখানে বলে। আরো বেশি পয়সা খরচ হবে। এই লোকগুলো যদি ওখানে অসুস্থ হয়, তাদের তো সাধারণ অসুখ হবে না। 82, 83, 86 বছর বয়সে একটা লোকের যখন অসুখ হয়, তাদের মানে মারাত্মক অসুখ হয়। হয় কিডনি নষ্ট হবে, নাহলে হার্ট অ্যাটাক হবে, নাহলে প্যারালিসিস হবে, এগুলোই তো হবে। তাহলে এই দায় আপনি নেবেন কেন? আপনি তাদেরকে ওখানে থাকতে দেন, বাসায় থাকতে দেন। বাসার থেকে এসে কোর্টে আসুক, বড় অঙ্কের বেল বন্ড নেন, জি। কোনো অসুবিধা নাই। এটাই তো বেল হওয়ার বন্ড কথা নেন। ছিল, কিন্তু এটা হয় না বলেই এত প্রশ্নের উদ্রেক ঘটে এবং এটা হওয়ার কথা অনেক- ছিল, হয় না বলেই তো অনেক- আন্দোলন, বিপ্লব, এত কিছু হইলো। কিন্তু সেটা হলো না বলেই তো আমরা আবার এতগুলা কথা বিপ্লবের বলছি। পরে আবার ওই রকমই হচ্ছে, ফলে আবার কথা বিপ্লব তো হচ্ছে। হয় নাই, এটা আমি তো কখনই বলি না এটা বিপ্লব, এটা একটা অভ্যুত্থান, এটা একটা গণ অভ্যুত্থান। বিপ্লব অন্য জিনিস। বিপ্লব বাংলাদেশের লোক চোখে দেখে নাই, বিপ্লব বাংলাদেশের লোক কোনোদিন আর চোখে আর দেখে নাই। সেই বিপ্লবের প্রসঙ্গে না যাই, ডাক্তার আব্দুল লতিফ স্যার, অনেকক্ষণ কথা বলছি, এত বড় অনুষ্ঠান, যদিও আপনার সাথে কথা বলতে গেলে কথা লম্বা হতেই থাকে। ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, অনেকটা সময় দিয়েছেন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।